হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো আজকে থেকে আমরা ফাইনালি সলভ 300 কোশ্চেন উইথ মি সিরিজটা শুরু করতেছি। তো আমি একটু সময় নিলাম এই কারণে যে আমি যদি যথেষ্ট পরিমাণে ভিডিও বানায় না রাখি সেই ক্ষেত্রে আমি টাইম ওয়াইজ জিনিসগুলোকে আপলোড করতে পারবো না, এই কারণে একটু সময় লাগলো। তো আজকে থেকে আমরা শুরু করতেছি। আমি আমাদের যে ওয়ার্ম আপ ভিডিও ছিল সেইখানে কিন্তু বলছিলাম যে আমি এই সিরিজটাকে কীভাবে রান করব। তাও আবার একটু সবার জন্য বলে দিই যে 26 ব্যাচ যতদিন না পর্যন্ত অ্যাডমিশন ফেজে ঢুকতেছে ততদিন পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর তোমার 5টা করে ভিডিও আসবে, অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে 5টা করে অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে 2টা থাকবে আমাদের কনসেপ্ট বুক কিংবা কোশ্চেন ব্যাংক থেকে, আর বাকি 3টা অচেনা অঙ্ক থাকবে যেগুলো তুমি আশেপাশে জিনিসপাতি খুঁজা পাবা না। ঠিক আছে? তো 5টা ভিডিও আসবে এক চ্যাপ্টারের ওপর, দেন আমরা অন্য চ্যাপ্টারে মুভ করব, ওইখানেও 5টা আসবে, দেন অন্য চ্যাপ্টারে, এইভাবে জিনিসগুলোকে আমরা সামনে নিয়ে যেতে থাকবো। ঠিক আছে? তো 26 ব্যাচ যখন অ্যাডমিশন ফেজে ঢুকে যাবা তখনও এই একই রকম যে এক চ্যাপ্টারের ওপর 5টা তোমার হচ্ছে ভিডিও আসবে, অ্যান্ড ওই সময় তোমার হচ্ছে প্রত্যেক ভিডিওতে 10টা করে অঙ্ক থাকবে, অ্যান্ড 10টাই অচেনা অঙ্ক থাকবে। তখন আমি কোনো কনসেপ্ট বুক কিংবা কোশ্চেন ব্যাংক এগুলো কিন্তু মানে ওইখান থেকে কোনো তোমার হচ্ছে অঙ্ক কিন্তু নিব না, কারণ ওই সময়টাতে কনসেপ্ট বুক কিংবা কোশ্চেন ব্যাংক করা ওইটা তোমার দায়িত্ব। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা জিনিসটাকে রান করব, অ্যান্ড যতদিন না তোমরা অ্যাডমিশন ফেজে ঢুকতেছো ততদিন পর্যন্ত আমাদের ভিডিওগুলা 2 দিন বাদে বাদে আসবে। অর্থাৎ আজকে শনিবার একটা আসলো, 2 দিন বাদ দিয়ে মঙ্গলবার একটা আসবে, আবার 2 দিন বাদ দিয়ে শুক্রবার একটা আসবে, এভাবে 2 দিন বাদে বাদে আমরা একটা করে ভিডিও আপলোড করবো। অ্যান্ড তোমরা যখন অ্যাডমিশন ফেজে ঢুকে যাবা তখন ভিডিওর ফ্রিকোয়েন্সি হইতে পারে একদিন পর পর অথবা ডেইলি। ঠিক আছে? এটা এখনও ঠিক করা হয় নাই, হইতে পারে একদিন পর পর অথবা ডেইলি, বাট ওই একই রকম 5টা করে ভিডিও আসবে, বাট ওই সময় 5টা ভিডিওতে প্রত্যেক ভিডিওতে 10টা করে অঙ্ক থাকবে। এইভাবে হচ্ছে আমরা টোটাল জিনিসটাকে রান করবো। এইবার আসি একটু ছোটো করে বলি যে এই সিরিজের মেইন উদ্দেশ্যটা কি। মেইন উদ্দেশ্য হচ্ছে যে প্রতিকূল পরিবেশের জন্য তোমাকে রেডি করা। যেমন এই বছর বুয়েটে যেরকম টাইপের প্রশ্ন আসছে যে হার্ডলি 3 থেকে 4টা কোশ্চেন ছিল যেগুলো এক দেখাতেই সবাই চিনবে, অ্যান্ড ম্যাক্সিমাম আর বাকি সব কোশ্চেনই কিন্তু ছিল একটু ঘোরানো পেঁচানো টাইপের, অর্থাৎ এক দেখাতে চেনার মতো না। তো আমাদের মেজর পোলাপান মেজরিটির এই অবস্থা যে আমরা যখন অচেনা কোনো অঙ্ক দেখি স্পেসিফিকভাবে পরীক্ষার হলে তখন কিন্তু আমাদের গা হাত পা কাঁপে। ঠিক আছে? বুকের ভিতরে একটা কামড় দেয়। তো আমার মেইন টার্গেট থাকবে এই কামড়ের হাত থেকে তোমার বাঁচানো। পুরো সিরিজটা যখন শেষ হবে নিজেই দেখবা এত এত ডিফারেন্ট, এত এত তোমার মনে করো কি বলে অচেনা জিনিসপাতি আমি তোমার সামনে না ফালাবো, এত এত ডিফারেন্ট টেকনিক তুমি দেখবা যে এই টেকনিকের বাইরে যায় টিচারের পক্ষে কোশ্চেন সেট করাটা ডিফিকাল্ট হবে। এটা এনশিওর করা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য এই সিরিজ। লাস্টলি কিছু কথা বলি যে আমাদের যে ক্লাসের স্লাইড, ঠিক আছে, সেই স্লাইডগুলো আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক গ্রুপ এই 2 জায়গাতে আপলোড হবে। ঠিক আছে? অ্যান্ড যদি এই ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুইটার যে কোনো একটায় আমি 50টা শেয়ার পাই, সেই ক্ষেত্রে আমি ক্লাসের যে পিডিএফ সেই পিডিএফের ড্রাইভ লিঙ্ক আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে পিন করে দিয়ে দিব। ঠিক আছে? ডিরেক্ট দিব না, তোমরা যদি ওই হেল্পটুকু আমারে করো, অর্থাৎ 50টা শেয়ার যদি তোমরা দাও, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমাদের যে পিডিএফটা সেটা ইউটিউবের কমেন্ট সেকশনে দিয়ে দিব। ঠিক আছে? সো এইটুকু একটু তোমরা করবা আশা করতেছি। হা দাও, তোমার হচ্ছে লাইক দাও, যেটা ইচ্ছা সেটা দাও, দেওয়া হচ্ছে একটা শেয়ার মেরে দিবা। 50টা হইলেই আমি হচ্ছে পিডিএফটা ইউটিউবের কমেন্ট সেকশনে দিয়ে দেবো। এইটা হচ্ছে তোমাদের কাছ থেকে আমার প্রথম পারিশ্রমিক। অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে একটু তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট করে দিও। ঠিক আছে? একটু ইনভাইট করে দিও, আমার কমিউনিটিটা যেন গ্রো করে। আমি এক্সপেক্ট করতেছি এই সিরিজ শেষে যেন, এখন তো 100 আছে, 2 দিন আগেই খোলা, 100 আছে, এই সিরিজ শেষে যেন এই গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট 10,000 পোলাপান থাকে। এটা হচ্ছে আমার টার্গেট। সো এই টার্গেটটা অ্যাচিভ করতে তোমরা হেল্প করবা এই আশা আমি রাখতেছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে জিনিসটা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা কিন্তু আমার আসতেছে না, উল্টা কিছু পোলাপান রে দিয়া এইটা ওইটা কাজ করাইতে যায়, টাকা আরও যায়। ঠিক আছে? সো এই যে আমার যে মোটিভেশন, সেই মোটিভেশনটা হবে কিন্তু আমার কমিউনিটি গ্রো করতেছে কিনা, সেটাই হচ্ছে আমার মোটিভেশন। ঠিক আছে? সো আমাকে যদি মোটিভেটেড রাখতে পারো সেই ক্ষেত্রে হেল্পটা তোমাদের হবে। ঠিক আছে? সো আমাকে মোটিভেটেড রাখার দায়িত্বও কিন্তু তোমাদের। অ্যান্ড মোটিভেটেড আমি কখন হব? যখন আমার ফেসবুক পোস্টে শেয়ার আসবে 50টা। মোটিভেটেড আমি কখন হব? যখন আমার ফেসবুক গ্রুপের যে মেম্বার বাড়বে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে চলো প্রথম দিনের ক্লাস শুরু করা যাক। তো এইটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, খুবই সিম্পল একটা অঙ্ক, অলরেডি সিকিউরিটিতে আসা। ঠিক আছে? অনেকভাবে করা যেতে পারে, ইভেন রিফ্লেকশনের কনসেপ্ট দিয়ে মুখেই বলে দেওয়া যায় এটা রেজাল্ট কত হবে। ওকে, বাট আমরা একটু ডিটেলসই করার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলছে
যে ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে কি করছে 2π/3 কোণে ঘোরানোর ফলে তার নতুন অবস্থান হয় হচ্ছে ও কিউ। একটা লাইন আছে ওপি, সেটাকে কি করছে 2π/3 কোণে ঘড়ির কাঁটার দিকে আর কি রোটেট করছে, এর ফলে তার নতুন যে পজিশন সেটা হয়ে গেছে ও কিউ। ওকে, তো পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে √3, তার আগে একটা মাইনাস, দেন হচ্ছে -3। যদি তাই হয় তাহলে পি কিউর লেন্থ কত? ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। আগে আমরা একটু আঁকি, তাহলে প্রশ্নটা আরো ইজিয়ার হবে আমাদের কাছে ভিজুয়ালাইজ করতে। ঠিক আছে, তো কোন কালি দিই, মনে করো এইটা নিলাম। তো এই মনে করো আমার এক্স অক্ষ, ঠিক আছে, অ্যান্ড এই মনে করো আমার ওয়াই অক্ষ। একটু ডানেই নিলাম যেহেতু আমার পয়েন্টগুলো বামে আসবে। তো প্রথমত আমরা আমাদের যে পয়েন্টটা বলা আছে সেটা কি বলা আছে, -√3 -3। ঠিক আছে, এটা একটু লোকেট করি। তো এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার কি ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার মূল বিন্দু। তো আমরা এই পয়েন্টটা কই পাবো, -√3 এইখানে সামহার এইখানে কোথাও পাবো। ঠিক আছে, তো আমি আগে এইভাবে জিনিসটাকে আইকা নেই, এইখানে কোথাও আমি পয়েন্টটা পাবো, এটা একটু এইখানে বস। হ্যাঁ, এইখানে কোথাও আছে, মনে করো এই জায়গাতে পি পয়েন্টটা আছে। ঠিক আছে, এইখানে পি পয়েন্টটা আছে। পি পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে, -√3 -3। ঠিক আছে, তো ওপি হচ্ছে আর কি পি পয়েন্টের তোমার কি বলো অবস্থান ভেক্টর বলতে পারো, পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে। এখন এই ওপি লাইনটাকে কি করা হয়েছে, দেখো ওপি লাইনটাকে কি করছে বলো, ওপি লাইনটাকে কি করছে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে রোটেশন দেওয়া হয়েছে। ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে রোটেশন দেওয়া হয়েছে। যদি তাই হয় সেই ক্ষেত্রে এই পয়েন্টটা এইদিকে কোথাও থাকবে, এই পয়েন্টটা কি এই দিকে কোথাও থাকবে সামহার। তো আমি একটু আইকা ফেলি, মনে করো এইখানে কোথাও আসছে পি পয়েন্টটা। ঠিক আছে, তো নতুন পজিশনে তার নামটা হয়ে গেছে কিউ। এই মনে করো এইখানে কি পয়েন্টটা নাম হয়ে গেছে কি কিউ। তো আমার বের করতে হবে কি পি কিউ এর লেন্থ কত সেটা বের করতে হবে। তো এটাকে আমি একটু এই কালারে দিয়ে দিই, পি কিউ কত সেইটার লেন্থটা আমার বের করে দিতে হবে। তো এই পি কিউ লেন্থটা আমার বের করতে হবে। ওকে, পি কিউ লেন্থটা আমার বের করতে হবে। তো এই হচ্ছে আমার কথা। এখন এইখানে দেখো আমরা অ্যাঙ্গেলগুলো তো একটু লেখা ফেলি। দেখো আমার এই ওপি লাইনটা কি করছি, রোটেশন দিছি কি পরিমাণ, 2π/3 পরিমাণ রোটেশন দিছি। তাইলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো, এই অ্যাঙ্গেলটা হবে কি 2π/3 হবে এই অ্যাঙ্গেলটা, রাইট। 2π/3 মানে কত, π/3 হচ্ছে 60 না, 60 × 2 120। তাহলে আমারে বলো এই কথাটা কি এইখানে বলা যায় কি না, একটু বলো, অ্যাগ্রি করো কিনা যে ওপি আর ও কিউ, ওপি আর হচ্ছে ও কিউ সেম, লেন্থ সেম। এই কথাটা কি অ্যাগ্রি করা যায় বলো তো, এই কথাটা বিলিভ করা যায় কিনা যে ওপি এর লেন্থ যা হবে ও কিউ এর লেন্থ সেমই হবে। কারণ কি আমি কি করছি, এই ওপি লাইনটাকেই কি করছি ও পয়েন্টের রেসপেক্টে এই পরিমাণ রোটেশন দিছি, তাই না, এই পরিমাণ ক্লকওয়াইজ রোটেশন দিছি। তার মানে ওপি এর লেন্থ যত হবে ও কিউর লেন্থ কি সেমই হবে, তাই না। সেই ক্ষেত্রে আমরা কি এই যে ট্রায়াঙ্গেলটা পাইছি ওপি কিউ, আমরা বলতে পারি না এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক কিনা, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। সেই ক্ষেত্রে এইটা 120, তাহলে বাকি দুইটা মিলা দিবে হচ্ছে 60। যেহেতু সমদ্বিবাহু তাহলে এইখানে কত আসবে, এইখানে অর্ধেকটা চলে আসবে, অর্থাৎ π/6 হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা কত হবে π/6। ঠিক আছে, বুঝা গেছে, খুবই সিম্পল জিওমেট্রি। ঠিক আছে, আগেই বলছি এটা হচ্ছে তোমার রিফ্লেকশনের কনসেপ্ট দিয়ে মুখে করা যায়, কিছু করাও লাগবে না, কিছু আঁকি বুকিও করা লাগবে না। ওকে, তো চলো এবার আমরা জিনিসটা শেষ করি। তো আমরা কিভাবে আগাবো, দেখো ওপি এর লেন্থ আমরা বের করতে পারবো না, যেহেতু পি পয়েন্টের কোঅর্ডিনেটটা দেওয়া আছে। ওপি এর লেন্থ আমরা পোলার ফরম্যাটে যে আর বের করি সেটা দিয়েও করতে পারি, অথবা অত কিছু চিন্তা করতে না চাইলে জাস্ট সিম্পলি এই যে ও এই পয়েন্টটা মনে করো হচ্ছে ডি, ও ডিপি, এই ট্রায়াঙ্গেল থেকে কি এই লেন্থটা দেওয়া আছে সেটা কত √3, লেন্থের কথা বলতেছি এই কারণে এই লেন্থটা কত √3, আবার এই লেন্থটা কত 3। ঠিক আছে, সো তুমি যদি মানে জাস্ট চিত্র দেখা করতে চাও এইভাবে করতে পারো, অথবা আমরা তো পোলার ফর্মে আর এর কনসেপ্টটা জানি, আর হচ্ছে কি মূল বিন্দু থেকে কোনো একটা পয়েন্টের দূরত্ব, সেটা কি ডিরেক্ট তার √x² + y²। তো সেই এক্স আর ওয়াই কিন্তু দেওয়া আছে, যে যেভাবে ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটা একটু বের করে ফেলি, চলো। তাহলে ওপি
ইকুয়াল টু কী হবে ও কিউ, এইটা সমান কী হবে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখানে এক্স ওয়াই কত আমি একটু লেখা রাখি, তাও আমি একদম ডিটেলসে করতেছি, ঠিক আছে। এক্স ওয়াই আসলে কত, এক্স ওয়াই হচ্ছে মাইনাস স্কোয়ার রুট অফ 3, মাইনাস স্কোয়ার রুট অফ 3 কমা মাইনাস 3। তাহলে এখানে বসাও, সেই ক্ষেত্রে আমার ওপি এর ভ্যালুটা কত চলে আসে বলো, ওপি এর ভ্যালুটা আসে, আমি ডিরেক্ট লিখলাম এখানে মাইনাস স্কোয়ার রুট অফ 3, আচ্ছা তাও লিখেই ফেলি, যেহেতু এত কিছু লিখতেছি এইটাও লিখে ফেলি, মাইনাস স্কোয়ার রুট অফ 3 তার হোল স্কোয়ার প্লাস কি মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসে, এখান থেকে আসবে 3 আর এখান থেকে আসবে হচ্ছে 9, 9 3 কত 12, তাই না। তাহলে 12কে আবার তোমার হচ্ছে কি 4 × 3 করা যায়, তাহলে ওইখান থেকে আসবে কি 2 স্কোয়ার রুট অফ 3 আসবে, ঠিক আছে। তাহলে ওপি এর ভ্যালুটা আমি পায়ে গেছি, ওপি এর ভ্যালুটা আমি কি অলরেডি পায়ে গেছি। তো ওপি এর ভ্যালু যা হবে আমার ও কিউর ভ্যালুও কি সেমই হবে, তাই না। তো এবার আসো আমরা কি করতে পারি, জাস্ট এই ট্রায়াঙ্গেল থেকে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারি। ত্রিভুজ ও পি কিউ থেকে, ত্রিভুজ ও পি কিউ থেকে আমি কি করব, ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে সাইন সূত্রে আমরা যদি অ্যাপ্লাই করি আমার বের করতে হবে পি কিউর লেন্থ, পি কিউটা আগে রাখি, তাহলে পি কিউ লেন্থ নিলাম, ডিভাইড করব কি তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন দিয়ে, অপোজিট অ্যাঙ্গেল কি 2π/3, তাহলে তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন দিয়ে ভাগ করে দাও, সাইন 2π/3, ঠিক আছে। দেন হচ্ছে ইকুয়াল করো, দেন আমরা ওপি নিলাম ফর এক্সাম্পল, ওপি যদি নেই এটাকে ভাগ করবো কি তার অপোজিট অ্যাঙ্গেল, তার অপোজিট অ্যাঙ্গেল কোনটা π/6, ওপি লাইনের অপোজিট অ্যাঙ্গেল কোনটা π/6, তাহলে ভাগ করো সাইন π/6 দিয়ে, সাইন π/6 দিয়ে, আর কিছু না লিখলেও সমস্যা নেই, বাট আমরা যেহেতু লিখছি পুরোটাই কমপ্লিট করি। এবার ও কিউ লিখি, ও কিউ লিখি, এটাকে ভাগ করবো কি তার অপোজিট অ্যাঙ্গেল, ও কিউ তার অপোজিট অ্যাঙ্গেলও কি π/6, তাহলে সাইন π/6, ঠিক আছে। তো আমাদের কাজ মোটামুটি এখানেই খতম, এবার হচ্ছে বাচ্চাদের খেল। এবার কি করো দেখো, প্রথম দুইটা নাও, তাহলে কিন্তু আমার কাজ শেষ। প্রথম দুইটা আমি জাস্ট নিলাম, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি পি কিউ এর ভ্যালু কত পাই, পি কিউর ভ্যালুটা পাই কি ওপি ইন্টু সাইন 2π/3, সাইন 2π/3 ডিভাইডেড বাই সাইন π/6, সাইন π/6, সাইন π/6, সাইন π/6। তাহলে এখান থেকে ওপি এর লেন্থ আমরা বের করে ফেলছি, 2 স্কোয়ার রুট অফ 3 বসায় দাও, তাহলে এটা হবে 2 স্কোয়ার রুট অফ 3 বসায় দিলাম, দেন হচ্ছে সাইন 2π/3, সাইন 120 এর ভ্যালু কত √3/2, সাইন 120 এর ভ্যালু কত স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2, সাইন এটা কত 30, কত হাফ আসবে, ঠিক আছে। তাহলে 2 কাটা থাকে, এখানে স্কোয়ার রুট অফ 3, স্কোয়ার রুট অফ 3 দিবে, 3 × 2 = 6, তাহলে এটার লেন্থ আসবে কত 6, তাহলে পি কিউ এর লেন্থ কত 6 ইউনিট, পি কিউ এর লেন্থ কত হবে বলো, পি কিউ এর লেন্থটা হবে হচ্ছে 6 ইউনিট। এইটাই হচ্ছে কি আমার অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বা রিফ্লেকশনের কনসেপ্ট জানা থাকলে খুব ইজিলি করা যায়। মনে করো হচ্ছে তোমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কি এক্স অক্ষ থেকে 3 ইউনিট নিচে আছে, তো তুমি জাস্ট এক্স অক্ষকে একটা দর্পণ হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে। এটা মনে করো একটা আয়না, তাহলে এই আয়না থেকে যতটা নিচে পি পয়েন্ট আছে, এই পি পয়েন্টের রিফ্লেকশন কি আয়না থেকে ততটা উপরেই থাকবে, তাই না। আয়না থেকে 3 ইউনিট নিচে পি পয়েন্ট আছে, তাহলে পি পয়েন্টের যে রিফ্লেকশন সেটা আয়না থেকে 3 ইউনিট উপরে থাকবে, ঠিক আছে। তার মানে এই লেন্থটাও 3, এই লেন্থটাও 3, 3 + 3 6, মুখে মুখে করে ফেলানো যায়, কোনো সমস্যা নেই। ওকে, বাট রিফ্লেকশনের কনসেপ্ট আমরা ডিটেলসে আলোচনা করব সামনে আরও, ঠিক আছে। তো তখন আমরা আর এই নিয়মে করতেই যাব না, মুখে মুখে করে ফেলাবো। ওকে, তো অনেকেই যেহেতু জানো না এই কারণে আমি ওইটা আলোচনা করি না, একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। ক্লিয়ার? এবার চলো পরের যে অঙ্কটা। আচ্ছা, সঞ্চার পথের সমীকরণ, ঠিক আছে। তো সঞ্চার পথ নিয়ে কিন্তু অনেকেরই অনেক ধরনের প্রবলেম হয়। তো নর্মাল অঙ্ক যদি দেয়, খুবই সিলি টাইপের অঙ্ক যদি দেয়, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বাট যদি একটু ঘুরায় প্যাঁচে অঙ্ক দেয় সেই ক্ষেত্রে কিন্তু সঞ্চার পথ তোমার সেই লেভেলে একটা পেইন দিতে পারে। ক্লিয়ার? তো আমরা একটু ডিটেইলসে এই অঙ্কে আলোচনা করবো। আমরা সঞ্চার পথ নিয়ে কমপক্ষে মানে জিনিসটা তো আগেই বলছি যে সাইকেল হইতে থাকবে চ্যাপ্টারগুলো, ঠিক আছে। টানা 5টা ভিডিও দেন হচ্ছে অন্য চ্যাপ্টার, টানা যদি মনে করো এক চ্যাপ্টারই করাইতে থাকি বোর হয়ে যাবা, এই কারণে আমি সাইকেল করতে থাকবো জিনিসগুলো। তো টোটাল সাইকেল যখন শেষ হবে অ্যাটলিস্ট সঞ্চার পথের ওপর আমরা 15 থেকে 20টা কোশ্চেন সলভ করবো অ্যাটলিস্ট, ঠিক আছে। কঠিন, এক্সট্রিম কঠিন সব কিছুই করবো। তো যখন তুমি একটু কঠিন লেভেলে যাবা সঞ্চার পথের জিনিসপাতি নিয়ে, তখন কিন্তু তুমি নর্মাল টেকনিকে যদি করো, মানে কোনো স্টেপ ওয়াইজ যদি না আগাও,
একটা অ্যালগোরিদম যদি তোমার মাথায় না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আটকা পড়ে যাবা সঞ্চার পথে। এখান থেকে কিন্তু খুব কঠিন কঠিন অঙ্ক সেট করা যেতে পারে। ওকে, তো আমি একটু ডিটেলসে আলোচনা করব সব কিছু এই জায়গাতে। তো দেখো, তো সঞ্চার পথের সমীকরণ। ওকে, তো এখানে আমি কিছু নোট আগে লিখবো, এগুলো একটু ব্লাইন্ডলি ফলো করবা। তুমি 99.99% অঙ্ক সঞ্চার পথে করে ফেলাইতে পারবা, যত কঠিন অঙ্কই হোক। ওকে, তো আসো সঞ্চার পথ। সঞ্চার পথ আগে আলোচনা করি স্টেপগুলো, দেন আমরা এই অঙ্ক নিয়ে তোমার হচ্ছে আগাবো সামনে। দেখো, তো প্রথম স্টেপ, স্টেপ 1 লেখো। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 হচ্ছে তোমাকে যে ডেটা দেওয়া থাকবে, যে ডেটাই দেওয়া থাক না কেন, সেইটা দিয়ে একটা ডায়াগ্রাম ফর্ম করবা, সেটা দিয়ে একটা চিত্র আঁকবা। যা ডাটা দেওয়া থাকবে, যা ডাটা দেয়া থাকবে, যে ডাটা দেওয়া থাকবে সেইটা দিয়ে কি করবা, আগে একটা ইমেজ বানায় ফেলো, সেটা দিয়ে আগে ফিগার আঁকো, ফিগার ড্র করো। যা ডাটা দেওয়া থাকবে সেটা দিয়ে কি করবা, আগে একটা ফিগার আঁকা ফেলো। স্টেপ 1। ওকে, আমি এটাকে একটু করে লিখি। স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 1 কি হলো, স্টেপ 1। এবার আসো আমাদের সেকেন্ড যে অঙ্ক সেইটাতে। তো সেকেন্ড অঙ্ক পড়ার আগে একটু দেখা দেয় এইটা কি আসলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো সঞ্চার পথ রিলেটেড আমরা অনেকগুলো অঙ্ক করব, যখন চ্যাপ্টারগুলো তো সাইকেল হইতে থাকবে, তো ফুল সাইকেল যখন শেষ হবে অ্যাটলিস্ট সঞ্চার পথের ওপর 10 থেকে 15টার মতো অঙ্ক পাবো। ঠিক আছে, ইজি, মিডিয়াম, বেশি, হার্ড আছে 4-5টা। তো এরকম হচ্ছে সঞ্চার পথের যে অঙ্কগুলো, এগুলো কিন্তু অনেককেই অনেক পেইন দেয়, বাট এইগুলো করার জন্য আমাদের একটা প্রপার অ্যালগোরিদম লাগবে। প্রপার কয়েকটা স্টেপের কথা আমি এখানে বলে দিব, এগুলো ফলো করে যদি করো সেই ক্ষেত্রে 99% অঙ্ক তুমি নিজে নিজে সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, এবার আসো আমরা আগে স্টেপগুলো একটু লিখে ফেলি। তো আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো একটু দেখি, একটু ভালো মতো এই স্টেপগুলো মাথায় রাখবা। ঠিক আছে, তো স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 কই গেল, গোলটা কই, আমি কোন কালি দিই, এই কালি দিই। স্টেপ নাম্বার 1, ঠিক আছে। প্রথমত তোমার কি করতে হবে, একটা কথা আগে বলে রাখি, সঞ্চার পথের ক্ষেত্রে নো ভিজুয়ালাইজেশন। স্টেপ নাম্বার 1 এটাই, কোনো ধরনের তোমার হচ্ছে ভিজুয়ালাইজেশন করা যাবে না। প্রথম এটা লিখলাম, এইখানে 4-5টা মারো আগে, কই গেল। হ্যাঁ, এই যে এটার উপর একটা দেখি, 1, 2, 3, 4, 5, 6টা মেরে দিলাম। কোনো ধরনের ভিজুয়ালাইজেশন করার কোনো দরকার নেই, যে এই হইতাছে তাহলে পয়েন্টটা এমনে যাবে, পয়েন্টটা ওমনে যাবে। নো ভিজুয়ালাইজেশন, কোনো ধরনের চিন্তা ভাবনা করার দরকার নেই। এটা হচ্ছে প্রথম স্টেপ, কোনো ভিজুয়ালাইজেশন করা যাবে না, না মানে না। এবার আসো 2 নাম্বার, কারণ হচ্ছে তুমি যাই হও না কেন, ঠিক আছে, ভিজুয়ালাইজ করে যদি এইটার কোনো শেপ অ্যাজুম করার চিন্তা করো, ম্যাক্সিমাম কেসে দেখবা তুমি আসলে ভুল অ্যাজুম করছো। ইজি কোশ্চেন হলে তো আলাদা বিষয়, বাট একটু ঘুরায় পেঁচায় একটু কঠিন টাইপের যদি দেয় সেই ক্ষেত্রেই তুমি লক্ষ্যে যাবা। তো কোনো ধরনের ভিজুয়ালাইজেশন করা দরকার নেই, করা যাবে না, হারাম। ঠিক আছে, এবার আসো যে ডাটা দেওয়া থাকবে তা দিয়ে একটা ফিগার ড্র করো আগে। যে ডাটা দেয়া থাকবে তা দিয়ে কি করবা, তা দিয়ে একটা ফিগার ড্র করো আগে, ফিগার ড্র করো। যে ডাটা দেওয়া থাকবে তা দিয়ে কি করবা, একটা ফিগার ড্র করে ফেলো। ওকে, কোনো ধরনের স্পেশাল কেস মেস আঁকবা না, কোনো স্পেশাল কেসও আঁকবা না যে এইটা এরকম হইতে পারে দিয়ে দিই, তাতে করে কিন্তু কাবজা হয়ে যাবে। তো কোনো ধরনের স্পেশাল কেস অ্যাজুম করবে না, যা দেওয়া থাকবে তা দিয়ে একটা জেনারেল কেসে ফিগার আঁকা ফেলবো। একটু পরে বলতেছি কী দিয়ে কী বুঝাইতেছি। তো এবার আসো 3 নাম্বার স্টেপ। তো আমি কি করলাম, ফিগার ড্র করলাম। এবার হচ্ছে যে পয়েন্টের লোকাস বের করব, লোকাস মানে সঞ্চার পথ আর কি, যে পয়েন্টের
লোকাস বের করব, আমি সঞ্চারপথ লিখলাম না, লোকাস লিখলাম। লোকাস বের করব, যে পয়েন্টের লোকাস বের করব তাকে কি করব, তাকে এইচ কমা কে ধরব, এইচ কমা কে ধরব। ওকে, এইখানে অনেকে করে কি ডিরেক্ট এক্স ওয়াই ধরে, রেজাল্ট ঠিকই আসে, বাট এটার মধ্যে কিঞ্চিত একটু সমস্যা আছে। ঠিক আছে, সামান্য সমস্যা আছে, পরে যে আলোচনা করব। তো যে পয়েন্টের লোকাস আমরা বের করব তাকে এইচ কমা কে ধরবো। আলটিমেটলি আমরা এইচের জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই রিপ্লেস করবই, বাট তাও আমি যদি ডিরেক্ট এটাকে এক্স ওয়াই ধরি সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে, ওইটা আমরা পরে আলোচনা করবো। আপাতত এগুলো লেখো, যে পয়েন্টের লোকাস বের করবো তাকে এইচ কমা কে ধরবো। এবার আসো 4 নাম্বার যে স্টেপ, স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4 খুবই গুরুত্বপূর্ণ এটা। এবার হচ্ছে এক্সট্রা ভ্যারিয়েবল অ্যাজিউম করা যদি লাগে। এক্সট্রা ভ্যারিয়েবল অ্যাজিউম করো, এক্সট্রা ভ্যারিয়েবল অ্যাজিউম করো, এক্সট্রা ভ্যারিয়েবল অ্যাজিউম করো। 5 নাম্বারটা, 5 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে 5 নাম্বার যে স্টেপ, এক্সট্রা ভ্যারিয়েবল অ্যাজিউম করার পরে এইবার ইকুয়েশন বানাও, ইকুয়েশন বানাও। এখানে একটা কথা খেয়াল রাখো, ইকুয়েশন বানাও। কয়টা বানাবা? এক্সট্রা ভ্যারিয়েবল যে কয়টা অ্যাজিউম করছো তার চেয়ে একটা বেশি। আমি এইভাবে লিখলাম ইভি মানে এক্সট্রা ভ্যারিয়েবলের যে কয়টা অ্যাজিউম করছো তার চেয়ে একটা বেশি। এটাকে একটু হাইলাইট করে রাখি, তার চেয়ে একটা বেশি বানাবো। এইটাকে আবার চিন্তা করো না, এইটা বাদে, এটা বাদ, এইটার কথা বাদ। এইখানে এই যে বললাম না এক্সট্রা ভ্যারিয়েবল অ্যাজিউম করো, এই এক্সট্রা ভ্যারিয়েবল আমরা যে কয়টা নিব, ধরো 2টা নিলাম, ম্যাক্সিমাম কেসে আমরা যে অঙ্ক করি 2টাই লাগে, কখনো কখনো 3টা লাগতে পারে। তো এক্সট্রা ভ্যারিয়েবল আমি যে কয়টা নিব তার চেয়ে একটা বেশি আমি কি করব, ইকুয়েশন বানাবো, তাইলেই আমার সঞ্চারপথ হয়ে যাবে বের করা। ঠিক আছে, তো ইকুয়েশন বানাবো, দেন হচ্ছে আমাদের কাজ হবে 6 নাম্বার স্টেপ, স্টেপ নাম্বার 6, স্টেপ নাম্বার 6 হচ্ছে এই যে এখানে যে কয়টা ইকুয়েশন আছে না, সেই ইকুয়েশনগুলোর সাহায্যে এক্সট্রা ভ্যারিয়েবল রিমুভ করো। ইভি এভাবে লিখতাম, রিমুভ করো, এক্সট্রা ভ্যারিয়েবল রিমুভ করো। এটার মানে হচ্ছে তোমার একটা ইকুয়েশন আসবে, সেইটা হয় এইচ দিয়ে আসবে শুধু, অথবা কে দিয়ে আসবে, অথবা এইচ কে বোথ, ঠিক আছে, অথবা কি এইচ কে বোথ, দুইটা দিয়েই আসবে। তো এক্সট্রা ভ্যারিয়েবল রিমুভ করার পর তোমার কাছে যে ইকুয়েশন থাকবে সেটা হয় এইচ দিয়ে আসবে, অথবা কে দিয়ে আসবে, অথবা এইচ আর কে দুইটা দিয়েই আসতে পারে। ঠিক আছে, তাহলে লাস্ট স্টেপ আমাদের, লাস্ট স্টেপ এবার হচ্ছে এই যে 7 নাম্বার স্টেপ, যেটা 7 নাম্বার স্টেপ যেটা, এবার কি করবা বলো? এবার হচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করি, যে তুমি এইচ এর পজিশনে রিপ্লেস করো হচ্ছে এক্স, এবং এরপর কি করবা, কে এর পজিশনে রিপ্লেস করো হচ্ছে ওয়াই। ঠিক আছে, ওয়াই রিপ্লেস করো, এখানে লিখলাম রিপ্লেস করো, তাহলে আমার কাহিনী শেষ। রিপ্লেস করো, তাহলেই আমার স্টেপ শেষ। এই 7 স্টেপে আমার কাজগুলো করতে হবে। অনেকের কাছে সিলি লাগতে পারে যে ভাই এ তো আমি কিছুই লাগে না, দাব দাব করে ফেলাই এক্স ওয়াই দুইটা। ইজি অঙ্ক পারবা, সমস্যা নেই, ঠিক আছে, বাট টাফ অঙ্ক গেলেই তোমার সব কিছু লক হয়ে যাব। চলো এবার, এটা খুবই ইজি অঙ্ক, বাট আমরা বললাম তো সামনে আরও করা অঙ্ক এখান থেকে আনবো, সমস্যা নেই। আমি একটু এটাকে কপি করে নিই। হ্যাঁ, কপি হয়েছে। এবার আমি এই পার্টটা রিমুভ করলাম, আমরা এই স্টেপগুলো ফলো করে এখন এই যেটা দেওয়া আছে সেটা সলভ করে ফেলবো। এইটাতে যদিও আসলে এত কিছু দরকার নেই, এমনি করে ফেলাবো, বাট শুরু যেহেতু এই কারণে আমি অঙ্কটা ইজি রাখছি আর কি। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা দ্বন্দ্ব আছে যেটা পরস্পর লম্ব দুইটা সরল রেখার উপর গতিশীল। ঠিক আছে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা দ্বন্দ্ব আছে, একটা লাঠি আছে, মনে করো এইটা কি পরস্পর লম্ব দুইটা সরল রেখার উপর গতিশীল। মানে মনে করো একটা মই দেয়ালে ঠেস দিয়ে আছে, তো দেয়াল একটা লাইন আর মাটিটা হচ্ছে একটা লাইন, অ্যান্ড সেটা কি এইভাবে পড়তেছে। ঠিক আছে, এইভাবে পড়তেছে, গতিশীল যেহেতু এইভাবে পড়তেছে। তো দ্বন্দ্বের ওপর যে বিন্দু
তাকে 1:2 অনুপাতে বিভক্ত করে, দ্বন্দ্বের ওপর যে বিন্দু তাকে 1:2 অনুপাতে বিভক্ত করে, তার সঞ্চার পথের সমীকরণ বের করো। ওকে, তো প্রথম স্টেপ কি বলছি, কোনো ধরনের ভিজুয়ালাইজেশন করা যাবে না। ঠিক আছে, এই যে দ্বন্দ্বটা এরকম ছিল, এভাবে পড়তেছে, তার মানে তার উপর যে পয়েন্টটা সেটা কি এইভাবে পড়তেছে, তাই না, এইভাবে পড়তেছে। সো এই ভিজুয়ালাইজেশন করার কোনো দরকার নেই, কোনো ধরনের ভিজুয়ালাইজেশন করার কোনো দরকারই নাই। ম্যাক্সিমাম কেসে তুমি ভুলই আসলে করবা। ঠিক আছে, এটা মাথায় রেখো। এবার আসো, ফার্স্ট স্টেপ হয়ে গেল যে কোনো ধরনের ভিজুয়ালাইজেশন করলাম না। এবার আসো, যে ডাটা দেওয়া থাকবে তা দিয়ে ফিগার ড্র করো। তাহলে চলো কইরা ফেলাই, তাহলে যে ডাটা দেওয়া থাকবে তা দিয়ে ফিগার তৈরি করো। তাহলে আমরা করে ফেলি, মনে করো যেহেতু পরস্পর লম্ব দুইটা দন্ত, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষকেই নিতে পারি। তো মনে করো এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই হচ্ছে মনে করো আমার ওয়াই অক্ষ। ঠিক আছে, তো এইখানে কি আছে, একটা লাঠি আছে, চিন্তা করে নিলাম, এই মনে করো একটা লাঠি, এটা দিলে হবে না, নর্মাল সলিড লাইনকে এটা, এই হচ্ছে মনে করো আমার লাঠি। ঠিক আছে, এই হচ্ছে দ্বন্দ্ব, এই যে পরস্পর লম্ব দুইটা সরল রেখার মধ্যে কি একটা দ্বন্দ্ব এইভাবে ঠেস দিয়ে আছে আর কি। এখন এরা কি গতিশীল, ঠিক আছে, মনে করো এই পয়েন্টটা এইদিকে স্লিপ কাটতেছে, এই পয়েন্টটা নিচের দিকে নেমে আসতেছে। দ্যাটস ইট। বলছে দ্বন্দ্বের উপর যে বিন্দু তাকে 1:2 অনুপাতে বিভক্ত করে, তার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাইলে আমরা ফার্স্টে দ্বন্দ্ব আঁকলাম, এবার দ্বন্দ্বের উপর একটা পয়েন্ট আছে কি, যেটা 1,2 বিন্দুতে বিভক্ত করে। মনে করো সেই পয়েন্টটা হচ্ছে এইরকম, এইখানে কোথাও আছে, এইখানে না দিই, এইখানে দিই, এইখানে কোথাও আছে। ঠিক আছে, পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার 1:2 অনুপাতে এই জিনিসটাকে বিভক্ত করে। তাহলে এই দিকটা, এই পার্টটা আমি একটু নাম দিই এখানে। ঠিক আছে, এটা মনে করো আমার, এটা তো আমার ও ধরে রাখলাম, এটা মনে করো আমার এ পয়েন্ট, এটা মনে করো আমার বি পয়েন্ট, আর এই পয়েন্টটা মনে করো হচ্ছে আমার পি পয়েন্ট। ঠিক আছে, পি পয়েন্ট। সো এইখানে এই যে পি এ ইস টু তোমার হচ্ছে পিবি, সেটা দেওয়া আছে কি 1:2, 1:2। তো এইখানে অনেকের একটু কনফিউশন হইতে পারে যে ভাই 1:2 বলছে, কোন পার্টটা আসলে 1 আর কোন পার্টটা 2। তো মনে রাখবা, কিছু বলা না থাকলে প্রথম যে পার্টটা সেইটাকে ধরে নিবা, সেটা হচ্ছে এক্স অক্ষের কাছের পোর্শন। ঠিক আছে, এক্স অক্ষের কি কাছের পোর্শন ধরে নিবা। ক্লিয়ার? তো আমরা এক্স অক্ষের কাছের পোর্শন অর্থাৎ পি এটাকে 1 ধরে নিলাম, আর ওয়াই অক্ষের যে পোর্শন কাছের পোর্শন সেটাকে 2 ধরে নিলাম। কোনো ডেটা যদি না থাকে, এখানে যেমন কিছু বলে নেই, দ্বন্দ্বের ওপর যে বিন্দু 1:2 অনুপাতে, তো অনেকে বলতে পারে ভাই এইটারে 1 ধরি, এটারে 2 ধরি, তাই না, বলতেই পারে, সেই ক্ষেত্রে 2 রকম অ্যান্সার আসবে। সো আমরা কিছু বলা না থাকলে প্রথম পোর্শনটাকে ধরবো এক্স অক্ষের কাছে আছে, দ্বিতীয় পোর্শনটাকে ওয়াই অক্ষের কাছে, সেই হিসেবে এই পার্টটা 1, এই পার্টটা হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, আমরা ফিগার ড্র করে ফেললাম। ঠিক আছে, আমাদের সেকেন্ড কথাটা কি ছিল, যে ডাটা থাকবে তা দিয়ে একটা ফিগার ড্র করে ফেললাম। এবার বলছে যে পয়েন্টের লোকাস বের করবা তাকে এইচ কমা কে ধরো। আমরা কার সঞ্চারপথ বের করব, যে পয়েন্টটা 1:2 অনুপাতে বিভক্ত করছে তার সঞ্চারপথ। তো সেই পয়েন্টটাকে আমরা কি বলছি, পি বলছি, তাহলে এটাকে কি ধরে নিব, এটাকে এইচ কমা কে ধরে নিব। এটাকে কি ধরে নিব বলো, এটাকে এইচ কমা কে ধরে নিব, নিলাম দুটা। তো আমাদের স্টেপ নাম্বার কত গেল, স্টেপ নাম্বার 3 চলে গেল। এবার বলছে এক্সট্রা ভ্যারিয়েবল অ্যাজিউম করো। সো এইটাকে অনেকটা কি মানে আমরা কি বলে এক্স বাই এ ওয়াই বাই বি এরকম টাইপের সরলরেখা হিসেবেই চিন্তা করতে পারি, তাই না, এরকম টাইপের সরলরেখা এটা। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এ আর বি এই ভ্যারিয়েবলগুলো ইউজ করি। তো এখানেও আমি ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে A0, এই পয়েন্টটা হচ্ছে A0, আর এই পয়েন্টটা হচ্ছে আমার 0B। সো এই দুইটা হচ্ছে আমার এক্সট্রা ভ্যারিয়েবল। এই যে এ আর বি হচ্ছে আমার এক্সট্রা ভ্যারিয়েবল, স্মল এ স্মল বি কি আমার এক্সট্রা ভ্যারিয়েবল। কথা ক্লিয়ার? স্মল এ স্মল বি হচ্ছে আমার এক্সট্রা ভ্যারিয়েবল, আমরা নিলাম আমাদের কাজের স্বার্থে। ক্লিয়ার? এবার আসো পরের স্টেপ কি বলছে, ইকুয়েশন বানাও, এক্সট্রা ভ্যারিয়েবল যে কয়টা নিছো তার চেয়ে একটা বেশি। ইকুয়েশন বানাও, এক্সট্রা ভ্যারিয়েবল যে কয়টা নিছো তার চেয়ে কী করবা, একটা বেশি বানায় ফেলো। তাইলে খেয়াল করো, এক্সট্রা ভ্যারিয়েবল কোন দুইটা, এই যে এই স্মল এ স্মল বি, এটাকে কিন্তু কাউন্ট করবো না, এইচ কমা কে কাউন্ট করবো না। কোনটাকে কাউন্ট করবো, এই যে এক্সট্রা যে কয়টা নিলাম, এ নিলাম আর বি নিলাম। তাহলে ইকুয়েশন বানাবো কয়টা, 3টা বানাবো, 2টা এক্সট্রা নিছি, একটা ছোট এ একটা ছোট বি। তাহলে ইকুয়েশন বানাবো কয়টা, 3টা ইকুয়েশন বানাইতে হবে। ঠিক আছে, তাহলে চলো 3টা ইকুয়েশন আমরা বানায় ফেলি। দেখি আমি একটু জায়গা নিয়ে নিই, কোন কালারটা নিব। এই মনে করো কালার নিলাম, আমার কি করতে হবে,
তিনটা ইকুয়েশন বানাইতে হবে। তাহলে চলো খুব সিম্পলি আমরা তিনটা ইকুয়েশন কিন্তু বানায় ফেলতে পারি। আচ্ছা, এইখানে চিত্রের মধ্যে আমাদের কিছু জিনিস, আরেকটা জিনিস ছিল যে এল দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ এবি লাইনটা হচ্ছে, এবি লাইনের লেন্থ কত, এল। এবি লাইনের লেন্থটা কত, আমি একটু এটাকে আর একটু সাইডে নেই। এবি লাইনের লেন্থটা কত, এটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে। আর এখানে দেখো লেন এল দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ এবি লাইনের লেন্থ কত, এল। এবিটা কত বলো, এবি লাইনের লেন্থ হচ্ছে এল, এটাও আমরা এখানে দিয়ে রাখলাম। ক্লিয়ার? এবি লাইনের লেন্থ হচ্ছে এল। আচ্ছা, এবার আমাদের ইকুয়েশন বানাইতে হবে তিনটা। আসো প্রথম ইকুয়েশন বানাই। প্রথম ইকুয়েশন দেখো, আমরা ওই যে অন্তর্বিভক্তিকরণের যে সূত্র সেইখান দিয়ে বানাইতে পারি। তো আমার এই সাইডটা কত ছিল, পি এ ছিল 1 আর পিবি ছিল কত, পিবি ছিল হচ্ছে 2। ওকে, তাহলে আমি যদি এইচ এর ভ্যালু বের করতে চাই, কেমনে বের করবো, নর্মাল আমাদের অন্তর্বিভক্তিকরণ যে সূত্র, তাহলে 1 ইন্টু 0, এখানে থাকবে কি 1 ইন্টু 0 প্লাস এই সাইডে আছে 2, 2 ইন্টু এ, 2 ইন্টু এ ডিভাইড করবো কি দিয়ে, 1 প্লাস 2 মানে আসবে হচ্ছে 3। তাহলে এইখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই, এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু পাই হচ্ছে 2a ডিভাইডেড বাই 3, 2a ডিভাইডেড বাই 3। তো এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন, এটা আমার একটা ইকুয়েশন আমি পায়া গেলাম। ওকে, এবার আসো আরেকটা বানাইতে পারবো কে বের করার জন্য। তাহলে কে বের করে ফেলি, চলো। কে সমান আমি কি লিখবো বলো তো, কে সমান আমি কি লিখবো, এই সাইডে আছে 1, 1 ইন্টু বি হবে 1 ইন্টু বি প্লাস 1 ইন্টু বি, এই সাইডে 2, 2 ইন্টু 0, এটা হবে 2 ইন্টু 0, এটাকে আমি ভাগ করবো কি 1 প্লাস 2, এই সাইডে 1 ভাগ, এই সাইডে 2 ভাগ, 1 প্লাস 2 মানে কত, 3। তাহলে এইখান থেকে আমার কে এর যে ভ্যালু সেটা কত আসে বলো, এখানে হচ্ছে বি, এখানে নিচে হচ্ছে 3, তাহলে বি ডিভাইডেড বাই 3 আসে। ক্লিয়ার? বি ডিভাইডেড বাই 3 আসলো। ওকে, চলে আসলো। তাহলে দুইটা বানাইছি, আরেকটা লাগবে। আরেকটা কি বানাবো, আরেকটা কি বানাবো, আমরা আগে কিন্তু বলছি যে কয়টা এক্সট্রা ভ্যারিয়েবল তার চেয়ে একটা বেশি আমরা ইকুয়েশন বানাবো। সো দুইটা অলরেডি আসছে, আরেকটা বানাবো। আরেকটা বানাবো কি, এই যে দেখো এমনিতেই আমার এই লেন্থটা আমি জানি, এই টোটাল লেন্থটা আমি জানি এল, এ বি এর লেন্থ কত এল, অ্যান্ড ও এর লেন্থ কত, ও এর লেন্থ হচ্ছে এ, ও বি এর লেন্থ হচ্ছে বি, তাই না? এখানে আমি দেখে লেখা রাখি তাও, ও এ, এটার লেন্থ কত, ও এর লেন্থ হচ্ছে এ, ও এর লেন্থ কত এ। এগুলো লেখা লাগে না, বাট তাও অনেকে আসো যারা হচ্ছে এই জিনিসগুলা হয়তো ভুইলা গেছো বা অতটা তুমি প্রো না এই জিনিসগুলোতে, ঠিক আছে। সো আমি মেইনলি আসলে এই জিনিসটা করতেছি বেসিক্যালি যাদের অবস্থা খারাপ, যাদের কখনোই আসলে ওই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তৈরি হবে না হয়তো, তো তাদেরকে যদি কমন ফালায় দিতে পারি, ঠিক আছে। এটা সত্যি, এটা মাইনে নিতে হবে যে কেউ কেউ আছে জাস্ট মেইন বই করলে তার ওই স্কিলটা গ্রো হয়ে যায়। বিশেষ করে মনে করো এই যে টপ যেগুলা করে, ঠিক আছে, টপারগুলা, ওরা যদি মনে করো জাস্ট মেইন বইটা কইরা চলে যায় আর কোনো কিছু ধরতে না দিই, তাও ওরা পারবে। অ্যান্ড এটাও সত্যি যে এমন পোলাপান আছে যারা মনে করো সবই যদি করায়ও দিই, ঠিক আছে, সবই কমন পড়ছে তাও করতে পারবে না। তো ডিফারেন্ট টাইপের স্টুডেন্ট তো আছেই, ঠিক আছে। তো আমার বেসিক্যালি টার্গেট যাদের হয়তো এই সলভিং স্কিলটা গ্রো করবে না তাদের জন্য অ্যাটলিস্ট কমনটা ফালাই দিতে পারি, আর যাদের গ্রো করে যাবে করতে করতে তাদের তো মানে কপাল ভালো, ঠিক আছে। আচ্ছা, ও এ সমান এ, ও বি সমান হচ্ছে বি, ও এ ও বি বি, তাহলে এখান থেকে আমরা ও এ বি ত্রিভুজ থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, তাই না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি সিম্পলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, এল স্কোয়ার, ও স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, এল স্কোয়ার, ঠিক আছে। তো দেখো আমার তিনটা ইকুয়েশন হয়ে গেল, একটা দুইটা তিনটা। তো আমাদের কি ছিল, যে কয়টা এক্সট্রা ভেরিয়েবল তার চেয়ে একটা বেশি কি করবো, ইকুয়েশন বানাবো। বানাই ফেললাম। এবার 6 নম্বর স্টেপ কি বলছে, আচ্ছা 6 নম্বর স্টেপের আগে একটু আমরা এখানে একটু কথা বলে যাই। দেখো আমরা ইকুয়েশন বানাইলাম তিনটা, ঠিক আছে। তো এইখানে আমি লিখি, এখানে কিন্তু আমার ইজিলি এইচ কে এ বি, অর্থাৎ এইচ কে তো লোকাস আর এ বি এক্সট্রা ভেরিয়েবল, এগুলো দিয়ে তিনটা ইকুয়েশন ইজিলি চলে আসছে। সব সময় না আসতে পারে, তো তখন আমাদের করতে হবে কি এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন অ্যাজিউম করতে হইতে পারে। তো মনে রাখবা, এখানে একটু নোট করে লেখা রাখো স্পেশাল হিসেবে যে এক্স ওয়াই দিয়ে, আচ্ছা এটাকে এইখানে না লিখে দেখতে বাজে লাগতেছে, আমি রাইট সাইডে লিখি, ঠিক আছে। এটা হচ্ছে 5-এর স্পেশাল, ঠিক আছে, 5 স্পেশাল, স্পেশাল 5 এভাবে লেখা রাখলাম, স্পেশাল 5। যদিও এই স্পেশাল 5-এর তোমার হচ্ছে ইউজ এখানে নাই, বাট তাও লেখা রাখি, পরের তোমার কত 2 নাম্বার ক্লাসে এরকম একটা অঙ্ক পাই যাবো।
তো স্পেশাল ফাইভে কী ছিল, মানে ফাইভে ছিল ইকুয়েশন বানাও যতগুলা তোমার হচ্ছে ভ্যারিয়েবল এক্সট্রা তার চেয়ে একটা বেশি। তো অনেক সময় হবে কি যে আমি ওই অ্যামাউন্টের তোমার হচ্ছে ইকুয়েশন বানাইতে হয়তো পারবো না, তো আমরা তখন করবো কি এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন বানাবো, এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন বানাবো বাট এক্স ওয়াই রাখবো না, এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন বানাবো। মোস্ট অফ দ্য কেসে আমরা এক্স ওয়াই দিয়ে কোনো একটা ইকুয়েশন বানানো অ্যাভয়েড করব। মোস্ট অফ দ্য কেসে আমরা এক্স ওয়াই দিয়ে কোনো একটা ইকুয়েশন বানানো অ্যাভয়েড করব। যেমন ধরো আমি কিন্তু চাইলেই এই যে লাইন এ বি লাইনের ইকুয়েশন লিখতে পারতাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 লিখতে পারতাম না? পারতাম, কিন্তু অনেকে কিন্তু লিখবে। বাট আমরা করব কি এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন বানানো অ্যাভয়েড করব, এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন বানানো অ্যাভয়েড করব। এটা হচ্ছে ফার্স্ট প্লেসে প্রথম কথা। যদি ঠিকা যায় যে না ভাই আমার আসলে এই কথাটা স্যাটিসফাই করতে পারতেছি না, ঠিক আছে, যদি একদম ঠিকা যায় সেই ক্ষেত্রে আমি কি করব এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন বানাবো, বাট এক্স ওয়াইটা ওইখানে রাখবো না। মনে করো কোনো একটা পয়েন্ট বসায় দিলাম, সেই ক্ষেত্রে যদি ঠিকা যায়, এই যে একটু লেখো, এইটা সামনের যে অঙ্কটা করব সেটা দিয়ে তুমি আরো ইজিলি বুঝতে পারবা কি বলতে চাইতেছি। তো প্রথমত এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন বানানো আমরা অ্যাভয়েড করব। যদি একদমই না পারি সেই ক্ষেত্রে বানাবো, একদম না পারলে বানাবো, ঠিক আছে, একদম না পারলে বানাবো। বাট এক্স ওয়াইকে রিপ্লেস করবো কোনো কিছু দিয়ে, এক্স ওয়াইকে রিপ্লেস করবো কোনো কিছু দিয়ে, রিপ্লেস করব কোনো কিছু বলতে মনে করো ওই রেখার উপর একটা পয়েন্ট দেওয়া আছে, ফর এক্সাম্পল 1 2, তখন এক্স ওয়াইয়ের পজিশনে ওই 1 2 বসায় দিব, ঠিক আছে। সো এই দুইটা কথা একটু মাথায় রাখো। এই অঙ্কে এটার ইউজ নাই, কারণ অলরেডি আমাদের এক্স ওয়াই ছাড়াই ভালো মতো ইকুয়েশন তৈরি হয়ে গেছে। পরের অঙ্কে আমরা পারবো, পরের বলতে হচ্ছে সামনের ক্লাস যেটা আসবে সেইখানে। তো আচ্ছা, এটা পারলাম। এবার নেক্সট কয় নাম্বার স্টেপ গেলাম? 5 নাম্বার গেছি। 6 কি ইভি রিমুভ করো, মানে এক্সট্রা ভ্যারিয়েবলটা রিমুভ করো। এক্সট্রা ভ্যারিয়েবল ধরছিলাম এ আর বি, ওটাকে কী করো রিমুভ করে দাও। এক্সট্রা ভ্যারিয়েবল কী ধরছিলাম, এ আর বি ধরছিলাম, সেটাকে কী করবা এবার রিমুভ করো। এটা এখন তোমাদের দায়িত্ব, ঠিক আছে, এটা খুবই ইজি জিনিস, তুমি করতে পারবা। তাহলে দেখো আমি এ আর বি রিমুভ করবো, তাহলে এ এর ভ্যালু এখান থেকে এইচ দিয়ে বসায় দিই, বি এর ভ্যালু এখান থেকে কে দিয়ে বসায় দিই, শেষ। তাহলে আমি এই যে এই ইকুয়েশনের মধ্যে এ এর ভ্যালু বসাবো, এর ভ্যালু কত 3h/2 বসায় দাও। এই ইকুয়েশনে বসাইতেছি, এর ভ্যালু হচ্ছে 3h/2, তাহলে 3h/2 এটার কি হোল স্কোয়ার প্লাস বি এর ভ্যালু কত 3k, বি এর ভ্যালু হচ্ছে 3k, এটার কি এটা হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এল তো আমার দেওয়াই ছিল কোশ্চেনে, ঠিক আছে, এল একটা কনস্ট্যান্ট দেওয়াই ছিল, এটাও থাকবে। সো এই হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ, বেসিক্যালি এই হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ, ঠিক আছে, এই হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। তো এটা গেল কি আমার ইভি রিমুভ করলাম, এক্সট্রা ভ্যারিয়েবল রিমুভ করলাম, আর লাস্ট স্টেপ কি এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই বসায় দাও, এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই বসায় দাও। তাহলে লাস্ট স্টেপ এবার আমরা কি করব, এইচ এর পজিশনে এক্স বসায় দিব, এইচ এর পজিশনে এক্স বসায় দিব, আর কে এর পজিশনে কি বসাবো ওয়াই বসায় দেবো, 3y আর কি হোল স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। তো আমাদের স্টেপ কমপ্লিট। এই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। তুমি এইটাকে এখন একটু সুন্দর করে সাজাও, স্কোয়ার টু স্কোয়ার করো, দেন হচ্ছে কমেন্ট সেকশনে লেখো কি আসে, শেপটা কি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এইটাই হচ্ছে কি আমার অ্যান্সার। এবার আসো, এটা হচ্ছে আজকের দিনের প্রথম আননোন অঙ্ক। তো শুরুতে একটু নিজে চেষ্টা করো, দেন না পারলে তুমি আমার সলিউশন দেখো, ঠিক আছে। তো অনেক কথা এখানে বলা আছে, একটু ডেসক্রাইব করি। আমার একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি, যেটার একটা পয়েন্ট একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, এ শীর্ষটা দেওয়া আছে -3,1, ঠিক আছে। দেন কি বলছে, বলছে বিডি মধ্যমার সমীকরণ, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এটা নেই, বিডি মধ্যমার সমীকরণ দেওয়া আছে, বিডি, এই যে বিডির মধ্যমার সমীকরণ দেওয়া আছে, সেটা কত 2x + y - 3 = 0। দেন হচ্ছে সিই এর সমীকরণ দেওয়া আছে, সি এর পরিচয় কি দেখো, সি হচ্ছে কোন সি এর সমদ্বিখণ্ডক, সি কি কোন সি এর সমদ্বিখণ্ডক, কোন সি এর সমদ্বিখণ্ডক, তার মানে এইখানে যতটুকু অ্যাঙ্গেল থাকবে এখানে ততটুকু অ্যাঙ্গেল থাকবে। তো সিই সি এর সমদ্বিখণ্ডক, সেটার সমীকরণ দেওয়া আছে 7x - 4y - 1 = 0। তো আমার বের করতে হবে হচ্ছে এই রেখাটার ঢাল, এই রেখাটার ঢাল আমার বাইর করতে হবে, ঠিক আছে, এই রেখাটার ঢাল আমার বাইর করতে হবে। তো সবাই আগে নিজে একটু চেষ্টা করো, অ্যান্ড যদি পারো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানায় দিও
তাহলে আমি কোশ্চেনের স্ট্রেংথ আরও বাড়াবো। কারণ হচ্ছে পোলাপান যখন কোশ্চেন সলভ করতে পারে তখন প্রশ্নকর্তা হিসেবে আমার নিজেকে ব্যর্থ মনে হয়। ঠিক আছে, পোলাপান কেন পারবে? পোলাপানরে আটকানোই হচ্ছে, মানে আটকায় আমি একটু মজা পাই আর কি। ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। ক্লিয়ার? আচ্ছা চলো এবার হচ্ছে আমরা এটার সলিউশন শুরু করি। তো প্রথমত খেয়াল করো যে আমি বিসি এটার সমীকরণ স্লোপ বের করতে চাইতেছি। তো স্লোপ বের করার সূত্র তো আমরা জানি, আমার অ্যাঙ্গেল জানা থাকতে হবে এক্স অক্ষের সাথে, অথবা হচ্ছে রেখার উপর দুইটা পয়েন্ট জানা থাকতে হবে, এটা একটা হইতে পারে। অথবা আমাদের কাছে ওই যে tan থিটা সমান m1 - m2/1 + m1 m2, অর্থাৎ আরেকটা রেখার সাপেক্ষে আমরা বের করতে পারি, বিভিন্নভাবে বের করতে পারি। তো প্রথমত হচ্ছে এক্স অক্ষের সাথে তো অ্যাঙ্গেল বের করার কোনো ওয়ে এই জায়গাতে আমি দেখতেছি না আপাতত, এটা অবজার্ভ করা, তাই না? দেন হচ্ছে কোনো পয়েন্টও আসলে এক্স্যাক্টলি নাই, ডিরেক্ট কোনো পয়েন্ট ডিরেক্ট নাই, বাট বের করা যাইতে পারে। আর আরেকটা জিনিস খুব ভালো মতো ক্লিক করতেছে এইটা, যে হচ্ছে দেখো যে এই যে একটু দেখো এখানে খেয়াল করো, আমি কিন্তু জানি যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, তাই না? তো সামহাউ যদি আমি এই অ্যাঙ্গেলগুলা তোমার হচ্ছে যাই, সেই ক্ষেত্রে এইটার ঢাল অলরেডি আমি জানি, ওইটার রেসপেক্টে আমি এইটা বের করে ফেলতে পারবো, ওই যে tan থিটার যে সূত্র m1 - m2/1 + m1 m2। তো এই কয়েকটা জিনিস আমার মোটামুটি ক্লিক করতেছে। ওকে, তো এবার চলো একটা একটা করে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো মনে করো আমি কি করলাম, যে সি পয়েন্টটাকে ধরে নিলাম। কেন সি পয়েন্ট ধরতেছি? কারণ সি পয়েন্টটা যদি আমি ধরি, আমি দুইটা শর্ত এই জায়গাতে লাগাইতে পারবো। নাম্বার 1, সি পয়েন্টটা সিই এর উপর আছে, যেটার ইকুয়েশন আমার জানা আছে, আমি বসায় দিতে পারবো, একটা ইকুয়েশন আমি পাবো। নাম্বার 2 হচ্ছে এই সি আর এ, এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট হচ্ছে ডি। সো মিড পয়েন্টের ইকুয়েশন বের করে ইউজ করে কিন্তু আমি আরও কিছু জিনিস বের করে নিয়ে আসতে পারবো। বাট আমি যদি বি ধরতাম, বি এর ক্ষেত্রে আমার খালি অপশন ছিল কি, যে আমি যে বিডি এর উপরে বসায় দিব, আর কোনো অপশন কিন্তু ছিল না। তোমার হচ্ছে বি আর এ ইউজ করে আমি কিন্তু ই বের করতে পারবো না, কারণ এটা জাস্ট সমদ্বিখণ্ড, আর কোনো ইনফরমেশন নাই। সো এই কয়টা জিনিসপাতি আমার ক্লিক করতেছে আপাতত মাথায়। সো আমি সি পয়েন্টটা এই কারণে ধরলাম, সি ধরে নিলাম হচ্ছে আমার আলফা বিটা। সি আমি ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম যে সি পয়েন্টটা হচ্ছে আমার আলফা বিটা। ঠিক আছে, এইবার যেটা বললাম যে সি পয়েন্টটা সি এর উপরে আছে, তাইলে কি করব, সিই রেখার উপর বসাই, সিই রেখার উপর বসিয়ে পাই, সিই রেখার উপর বসিয়ে পাই কি পাই দেখো, সিই রেখা কই, 7x - 4y - 1 বসায় দাও, তাহলে কি আসবে, 7 আলফা -4 বিটা -1 = 0, এরকম একটা ইকুয়েশন আবার আসবে। কি হলো, এই যে একটা ইকুয়েশন পাইলাম। তো আলফা বিটা বের করার জন্য আরেকটা লাগবে। আরেকটা কেমনে পাবো, এই যে বলাই আছে বিডি হচ্ছে এসি এর ওপর মধ্যমা, সো ডি হচ্ছে কি, এসি এর মিড পয়েন্ট, তাই না? ডি হচ্ছে এসি এর মিড পয়েন্ট। তো ডি পয়েন্টটাকে আমি ধরে রাখলাম, তোমার হচ্ছে কি, ডি হচ্ছে এসি এর মিড পয়েন্ট। তো এটাকে এইভাবে ধরে রাখলাম, ডি হচ্ছে আমার কীভাবে বের করবো, এক্স ওয়াই হিসেবে চিন্তা করে নিই, এক্স ওয়াই হিসেবে ডিটাকে আমি চিন্তা করে নিই। ঠিক আছে, সো ডি পয়েন্টটাকে আমি ডিরেক্ট এভাবে লেখা ফেললাম, যে ডিরেক্ট এভাবে লিখলাম। তাহলে এই পয়েন্টটা কি, আমি আলফা বিটা ধরে রাখছি। তাহলে ডিকে আমি কি লিখতে পারি, ডি এর এক্স কেমনে লিখতে পারি, আলফা -3/2, এই যে আলফা প্লাস, তো সূত্রে থাকে আর এখানে মাইনাস ছিল, আলফা -3/2, আর হচ্ছে আমি ওয়াই এর যে পয়েন্ট সেটা কেমনে বের করতে পারি, বিটা +1/2, যেহেতু মিড পয়েন্ট, দুটার যোগফল /2, বিটা +1/2। ঠিক আছে, বিটা +1/2। এখন পয়েন্ট বের করছি, বাট আমার তো ইকুয়েশন লাগবে। হ্যাঁ, ইকুয়েশনের অবস্থা মানে সেট আপও হয়ে যাবে। দেখো আমি তো বিডি লাইনটা ইকুয়েশন জানি, বিডি লাইনের ইকুয়েশন কিন্তু জানি, তাই না? এই যে বিডি লাইনের ইকুয়েশন আছে, তাহলে আমি কি সিম্পলি ডি পয়েন্টটাকে এটার উপর বসায় স্যাটিসফাই করতে পারি, ঠিক কি না? ডি পয়েন্টটাকে এটার উপর বসায় কি আমি স্যাটিসফাই করে দিতে পারি, তাহলে কিন্তু আমার আরেকটা ইকুয়েশনের বন্দোবস্ত হয়ে যাবে। তো আমি কি করব, ডি এটাকে কোথায় বসাবো, বিডি এর উপর বসাই। এইখানে জাস্ট আমি শুরু করে লিখলাম বিডি এর ওপর, ঠিক আছে, ছোটো করে লেখা রাখলাম। তাহলে এইখান থেকে বসাও, বিডির ওপর বসাও। বিডির সমীকরণ ছিল কি, 2 × x, তাহলে এই কোশ্চেনটা কীরকম আসবে, 2 × x এর ভ্যালু কি, আলফা -3/2, দেন আসছে কি +y, তাহলে প্লাস y এর ভ্যালু কি আসবে, বিটা +1/2, দেন হচ্ছে -3 = 0। তো আমি আরেকটা ইকুয়েশন পেয়ে গেছি,
আরেকটা ইকুয়েশন আমি কিন্তু পেয়ে গেছি। সো এগুলোকে একটু ডিফারেন্ট কালার আমি দিই। মনে করো এটা হচ্ছে এই কালার, দেন হচ্ছে এইটা মনে করো এই যে এই দুইটা এখন সলভ করে ফেলো, এই দুইটা সলভ করো, সলভ করে কি আসবে আমার আলফা বিটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই দুইটাকে সলভ করলে আমার আলফা বিটার ভ্যালু আসতেছে 3,5। ওকে, এইবার আসো, এবার কি করা যেতে পারে, তাহলে আমি আলফা বিটা এটা পেয়ে গেছি, রাইট। এবার দেখো আমি কিন্তু আলফা বিটা পাওয়া মানে কি, আমি এসি এর ঢাল জানি, ঠিক কিনা, এসি এর ঢাল জেনে গেছি আলফা বিটা যদি আমি পাই। সিমিলারলি আমার কিন্তু সিই এর ঢাল অলরেডি জানা আছে, যেহেতু ইকুয়েশন দেওয়া আছে, রাইট, ইকুয়েশন দেওয়া আছে, আমি সি এর ঢাল অলরেডি জানি, ঠিক কিনা। তাহলে আমি কি পাবো, আমি কিন্তু এই অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি, এই যে অ্যাঙ্গেলটা ধরে রাখলাম এটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমি বের করে ফেলতে পারি। তাহলে বের করি চলো। প্রথমত হচ্ছে আমার স্লোপ অফ কত, স্লোপ অফ সিই কত আসবে, এম সিই, এভাবে লিখি এম সিই, সেটা কত আসবে এম সিই, এখান থেকে বের করি। দেখো ওই সাইডে নিয়ে গেলে 7/4 না, ওই সাইডে নিলে 4 দিয়ে ভাগ করে দিলে হ্যাঁ 7/4, এম সিই আসবে হচ্ছে তোমার 7/4, রাইট, এম সি আসবে 7/4। আর হচ্ছে তোমার এসি কত আসে, এম এসি, এম এসি কত আসে, এম এসি কত আসে, বসায় দাও y2 - y1, তার মানে 1 - 5 ডিভাইডেড বাই x2 - x1, -3 -3 -3 -3, এটার রেজাল্টটা কত আসে, এখানে আসে হচ্ছে তোমার -4 আর এখানে আসে হচ্ছে তোমার -6, তাই না, মাইনাস মাইনাস শেষ, 4/6, তার মানে 2/3 আসবে, 2/3। দেখো একটু ক্যালকুলেশন, আমার আবার ক্যালকুলেশন ভুল যায়। তো এমসিই এমএসি জানি, এবার তুমি কি ট্যান থিটা বের করতে পারবা না, ট্যান থিটা দিয়ে থিটাটা বের করে ফেলো, ট্যান থিটা দিয়ে থিটাটা বের করে ফেলো। তো আমি একটা মডুলাস সাইন নিয়ে নেই আগেই, তো এখান থেকে আমি কি লিখবো, এমসিই, আমি আর ভ্যালু বসাইলাম না, এমসিই মাইনাস এমএসি, এটাকে ভাগ করবো কি দিয়ে, 1 প্লাস এমসিই ইন্টু এমএসি, ঠিক আছে। তো এই হচ্ছে এইটার মধ্যে এখন ভ্যালুগুলো বসাও, বসাইলে পরে কি আমার ট্যান থিটার ভ্যালুটা কিন্তু আমি পাই যাব, বসাইলে কিন্তু আমি ট্যান থিটার যে ভ্যালু সেটা কিন্তু পাই যাব। এইখান থেকে ট্যান থিটার যে ভ্যালু সেটা কিন্তু হাফ চলে আসে, জাস্ট সিম্পলি বসাও, বসায় ক্যালকুলেট করলে কিন্তু এরকম তুমি পাওয়া যাবা। তো এবার আসো যে আমার এইটা থিটা, এইটাও থিটা, তো এইবার আমি এই দুইজনকে নিয়ে কাজ করব, এইটা আর হচ্ছে এইটা। এবার আমি এই ভ্যালু ইউজ করে ইকুয়েশন এখানে এইভাবে লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু, দুইটার লাইন আছে কি, সিই আছে আর হচ্ছে বিসি আছে। তো আমি মনে করো হচ্ছে বিসি লাইনটা আগে লিখলাম, এম বিসি মাইনাস এম সিই, এম সিই এটাকে ভাগ করে দিব কি 1 প্লাস এম বিসি ইন্টু এম সিই দিয়ে, ঠিক আছে। তো এখানে তুমি মডুলাস দিতে পারো অথবা চাইলে জাস্ট প্লাস মাইনাস দিয়ে রাখতে পারো, ঠিক আছে, মডুলাস দিতে পারো অথবা চাইলে জাস্ট প্লাস মাইনাস দিতে পারো, তোমার ইচ্ছা। আমি এখানে দুইটা, এখানে যেহেতু মডুলাস ইউজ করছি এখানে প্লাস মাইনাস ইউজ করে দিই, প্লাস মাইনাস আকারে দিয়ে দিলাম, মানে হচ্ছে বিসিকে এখানে আগে লিখছি, তো আমি তো জানি না আসলে বিসি আগে থাকবে না বিসি পরে থাকবে, তো আমি প্লাস মাইনাস দিয়ে দিলাম। এবার হচ্ছে তুমি কি করো, এখানে তোমার ট্যান থিটার ভ্যালুটা বসায় দাও, আমরা পাইছি কত, ট্যান থিটার ভ্যালু মাত্রই পাইছি হচ্ছে হাফ, বসায় দাও। এখানে কি করো, ট্যান থিটার ভ্যালু হাফ বসাও, দেন সিই এর ভ্যালু তো আমরা অলরেডি বের করে রাখছি, সেখান থেকে তোমার বিসি এর ভ্যালু আসবে 2টা, ঠিক আছে, এমবিসি আসবে হচ্ছে 2টা, এই যে 2টা প্রশ্নবোধক সাইন দিয়ে রাখলাম, এমবিসি আসবে 2টা, ঠিক আছে, এমবিসি আসবে 2টা। এখন তোমার যেটা রেজাল্ট একটু ক্যালকুলেট করবা, একটা এম আসবে, একটা এম আসবে হচ্ছে এইরকম, এমবিসি একটা আসবে হচ্ছে 18, ঠিক আছে, যদি ক্যালকুলেশন তোমার ঠিক থাকে এমবিসি একটা আসবে হচ্ছে তোমার 18, এইটাই হচ্ছে অ্যান্সার। আরেকটা এমবিসি আসবে যেটার ভ্যালু খুব সম্ভবত মনে করো 0.5 বা 3 এরকম টাইপের কিছু একটা, তো 2টা ভ্যালু আসবে, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে, প্লাস মাইনাস ধরে এখানে বিসির ভ্যালু স্লোপ আসবে 2টা, একটা 18 আর একটা 0.5 0.8 কিছু একটা আসতে পারে, একটু দেখবা কত আসে। এবার তুমি ডিসাইড করবা কিভাবে যে ভাই কোনটা আসলে আমার অ্যাকচুয়ালি হবে আর কি, স্লোপ হবে, কোনটা আমার অ্যাকচুয়ালি স্লোপ হবে, এইটা কেমনে ডিসাইড করবা। দেখো এটা ডিসাইড করার ওয়ে আছে, যে দেখো এই চিত্র থেকে যদি আমি খেয়াল করি, এই চিত্র থেকে আমি বলতে পারি, তুমি ধরে নাও যে এই বিসিটা হচ্ছে, ধরে নাও জাস্ট ভিজুয়ালাইজ করে নাও যে বিসিটা হচ্ছে এক্স অক্ষের উপর আছে, ঠিক আছে, ধরে নাও জাস্ট। সেই ক্ষেত্রে দেখো আমার এই যে এসি লাইনের যে অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে, তার চেয়ে কিন্তু সিই লাইনের অ্যাঙ্গেল বেশি হবে, তাই না, অ্যান্ড তার চেয়ে আরও বেশি বড় হবে হচ্ছে বিসি লাইনের অ্যাঙ্গেল।
এটা কি বোঝা যায় যে মনে করো ধরে নাও বিসি হচ্ছে এক্স অক্ষের উপর আছে, জাস্ট ধরে নাও, সেই ক্ষেত্রে আমি বলতে পারি না যে এসি লাইনটা কি যত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তার চেয়ে সিই লাইন এক্স অক্ষের সাথে বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তার চেয়ে আরও বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে হচ্ছে বিসি লাইন। তো সেই সেন্সে আমি বলতে পারি যে এই যে সিই লাইন, এই যে সিই লাইন, এই সিই লাইনের স্লোপ তোমার হচ্ছে বিসি লাইনের স্লোপ এবং এসি লাইনের স্লোপের মাঝামাঝি কিছু একটা হবে, ঠিক আছে? কারণ হচ্ছে ট্যান থিটার ভ্যালু যত বাড়াবা তত কি এটার ভ্যালু ইনক্রিজ করতে থাকে। সো হচ্ছে তোমার এইভাবে ডিসাইড করতে পারো যে এই মিডের যে লাইনটা, সবুজ লাইনটার যে স্লোপ, সেইটা এই হলুদ লাইন দুটার স্লোপের ভিতরের কোনো কিছু একটা হবে। তো এই শর্ত যে মেনটেন করে সেটাই হবে হচ্ছে আমার রেজাল্ট। তো আমি এখানে একটু লেখা দিই যে এম বিসি এইটার যে তোমার হচ্ছে স্লোপ সবচেয়ে বেশি হবে, দেন হচ্ছে তোমার আসবে এম সিই এর স্লোপ, অ্যান্ড তারপর সবচেয়ে বেশি স্লোপ আসবে হচ্ছে তোমার তারপরের যে স্লোপ সেটা হচ্ছে এম এসি। এই শর্ত যে মেনটেন করবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো দেখো এই শর্ত এখানে মেনটেন করে যে তোমার বিসি এর স্লোপ যদি 18 ধরি, ঠিক আছে, বিসি এর স্লোপ যদি 18 ধরি, 18 আসে অ্যাকচুয়ালি, দেন হচ্ছে সিই এর স্লোপ আমরা পাইছি 7/4, মানে 2 এর কাছে আর কি সি এর স্লোপ। আর এসি এর স্লোপ আমরা পাইছি, এসি এর স্লোপ পাইছি 2/3, এটা একের চেয়ে নিচে, তার চেয়ে একটু বড় সিই, তার চেয়ে বেশি বড় হচ্ছে 18। বাট আরেকটা যে ভ্যালু সেটা কিন্তু তোমার 0.5 মতো কিছু একটা আসে, 0.5 0.8, তো সেটা কিন্তু তোমার সির চেয়ে ছোটো হয়ে যায়। সো ওইটা কিন্তু আমার রেজাল্ট হবে না। সো এই শর্ত যে মেনটেন করবে সেটাই হচ্ছে আমার রেজাল্ট, অ্যান্ড সেই হিসেবে আমার রেজাল্টটা আসবে, দেখবা ক্যালকুলেশন করলে বিসি এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 18। সবাই একটু কমেন্টে জানায়ও যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা। এইবার এই অঙ্কটা আসো একই রকম সূত্র ইউজ করে করতে হবে, তো পাশাপাশি রাখছি। দেখো প্রশ্নটা কি প্রথমে নিজে একটু ট্রাই করে, না পারলে দেন হচ্ছে আমারটা দেখো। একটা সরল রেখা সেটা কি -2 -7 বিন্দু দিয়ে যায়, একটা সরল রেখা -2 -7 বিন্দু দিয়ে যায়, এবং 4x + 3y = 12, 4x + 3y = 3 রেখার মধ্যবর্তী অংশে 3 একক অংশ কর্তন করে। অর্থাৎ একটা লাইন যাইতেছে, সে করছে কি দুইটা লাইনের মাঝখান দিয়ে যখন পাস করে গেছে, তো ওই দুইটা লাইনের ভিতরে সে করছে কি 3 একক অংশ কাটছে। ওকে, 3 একক অংশ কাটছে, তাইলে আমার রেখাটার সমীকরণ বের করে দিতে হবে। তো রেখা এই বিন্দু দিয়ে যায়, এই একটা ডাটা আছে, মানে একটা পয়েন্ট জানা আছে। সো সামহাউ স্লোপ বের করতে পারলে বা তোমার স্লোপ বের করে ফেলতে পারলে তাহলেই কিন্তু আমার কি বলে ইকুয়েশন হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাইলে এইখানে যেটা অবজার্ভ করার বিষয় দেখো, যে দুই লাইনের মাঝখান থেকে 3 একক অংশ কাটছে সেই দুইটা লাইন কিন্তু প্যারালাল। এই যে দুইটারই এক্স ওয়াই এর সহগ কিন্তু সেম, 4x + 3y, 4x + 3y। ঠিক আছে, বিষয়টা কি চোখে পড়ছে আশা করি। ওকে, তো এই হচ্ছে অঙ্কের সেট আপ। এবার চলো এটা সলিউশন আমি শুরু করি। এটার সলিউশন শুরু করা যাক। প্রথমে আমরা একটু আঁকি, আঁকলে পরে আমাদের দেখতে ইজি হবে। তো প্রথমত মনে করো এই হচ্ছে আমার একটা লাইন, এটাকে আমি একটু নিচের দিকে নিই, এই হচ্ছে আমার একটা লাইন, ঠিক আছে। সো এইটাকে আমি একটু কপি করে নিই, এই মনে করো আমার সেকেন্ড যে লাইনটা সেটা। ক্লিয়ার? এ হচ্ছে আমার সেকেন্ড যে লাইন সেটা। তো আমি লাইনগুলোর ইকুয়েশন দিই। এই লাইনটা যেটা সেটা মনে করো হচ্ছে 4x + 3y, এটাকে আমি এইভাবে লিখলাম, এই যে 4x + 3y = 3, এই হচ্ছে একটা লাইন। ওকে, এটাকে একটু কালার করে রাখি, এই হচ্ছে আমার একটা লাইনের ইকুয়েশন। দেন হচ্ছে এই মনে করো আমার সেকেন্ড লাইনের ইকুয়েশন, সেটা কত, 4x + 3y = 12, 4x + 3y = 12, দুইটাই কি প্যারালাল লাইন, দুইটাই প্যারালাল লাইন আমরা আইকা ফেললাম। এবার এখানে আমারে বলছে যে এমন একটা লাইনের সমীকরণ বের করো যে লাইনটা এই দুইটা লাইনের মাঝখান থেকে 3 একক অংশ কাটছে, 3 একক অংশ কাটছে, ঠিক আছে, 3 একক অংশ কাটছে। তো আমি ধরে নিলাম সেই লাইনটা হচ্ছে এরকম কিছু একটা, সেই লাইনটা এইরকম কিছু একটা, ওকে ওকে, সেই লাইনটা এইরকম কিছু একটা। অ্যান্ড এই যে লাইনটা, এই লাইনটা কি -2 -7 এই পয়েন্ট দিয়ে যাইতেছে। সো মনে করো পয়েন্টটা এইখানে কোথাও আছে, এখানে কোথাও আছে, কই পয়েন্টটা -2 -7 এত বিন্দুগামী। ওকে, তো এই যে লাইনটা আমি এটাকে একটু পয়েন্ট আউট করি, এইটা মনে করো আমার এ বিন্দু, এই যে এ বিন্দু হচ্ছে এইটা, এটা মনে করো আমার বি বিন্দু, এ বি এর যে লেন্থ সেটাই হচ্ছে কি 3 ইউনিট। সো এটা এখানে আমি লিখে রাখি যে এ বি এর যে লেন্থ সেটা কত, সেটা হচ্ছে 3 ইউনিট। এ বি এর লেন্থটা কত বলো, এ বি এর লেন্থটা হচ্ছে 3 ইউনিট দেওয়া আছে। ওকে,
এবার হচ্ছে আমার এই রেখাটার সমীকরণ বাইর করতে হবে, এবি লাইনের সমীকরণ বাইর করতে হবে। অলরেডি একটা পয়েন্ট জানি, যা স্লোপটা বের করতে পারলেই কাহিনী শেষ। এবার কেমনে বের করবো সেটা হচ্ছে কথা, ঠিক আছে? কেমনে বের করা যায় সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। আচ্ছা, এবার আসো আমি একটু এই জায়গাতে ই করে দিই, দাগ টেনে দিই। কী কালার দিব এটাই দিলাম। আচ্ছা, এবার দেখো প্রথমে আমি করব কি, আমি একটু এই দুইটা লাইনের মাঝখানে ডিস্টেন্স কত সেটা বের করতে যাইতেছি। দেখো কেন বের করবো, অলরেডি আমি এই লাইনটা জানি, এই লাইনের লেন্থ জানি, এবি লাইনের লেন্থ জানি, সেটা A3 দেওয়া আছে। আমি কিন্তু চাইলেই এই দুইটা প্যারালাল লাইনের মাঝখানে ডিস্টেন্সও বের করতে পারি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আমি কি করতে পারি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও বের করতে পারি। একটু করি তাহলে বুঝবা। তো প্রথমত আমি একটু আইনা দিই এই জিনিসটা, কী কালার দেওয়া যেতে পারে আমি এই কালারে দিই। এই হচ্ছে আমার এই দুইটা লাইনের মাঝখানে যে লম্ব দূরত্ব বা দুইটা প্যারালাল লাইনের মাঝখানে যে ডিস্টেন্স সেটা। তো সেটা আমি একটু বের করি। কীভাবে বের করব, ওই যে আমাদের কাছে সূত্র আছে C1 - C2 ডিভাইডেড বাই √A² + B², বাইরে একটা মড থাকবে, রাইট? তাহলে ওইটা দিয়ে একটু বের করে ফেলো। তাহলে এই দুইটা প্যারালাল লাইনের মাঝখানে ডিস্টেন্স সেটা কত, এই পয়েন্টটাকে আমি সি হিসেবে চিন্তা করলাম, তাহলে এই সি হবে সেইটার ডিস্টেন্স, ঠিক আছে? এসি তাহলে কী হবে, একটা মড থাকবে C1 - C2, সব কিন্তু এক সাইডে থাকবে। ফর্মুলার স্ট্যান্ডার্ড প্যাটার্নটা কিন্তু মনে রাখতে হবে, আবার ভুল করো না। সেক্ষেত্রে C1টা যদি আমি এইটা ধরি সেটা হবে কি -12, সেটা হবে -12 মাইনাস C2 যদি আমি এইটা ধরি সেক্ষেত্রে C2 হবে কত, -3, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, ডিভাইডেড বাই √A² + B²। তাহলে এ কত, এ হচ্ছে 4, 4² 16, বি হচ্ছে 3, 3² 9, তার মানে নিচে আসবে কত 25, ঠিক আছে? নিচে আসবে 25। তো এখান থেকে আমার বলো এটা ক্যালকুলেট করলে কত আসে, এটা ক্যালকুলেট করলে কত আসে, -12 + 3 -9 ডিভাইডেড বাই 5, তাহলে -9/5 মড আছে, তাহলে থাকবে কি শুধুমাত্র 9/5, শুধুমাত্র 9/5 এই জিনিসটা আমার থাকবে, ঠিক আছে? শুধুমাত্র 9/5 এই জিনিসটা আমার থাকবে। তাহলে আমি কি কি ডাটা পাইলাম সেগুলো একটু লিখে ফেলি। প্রথমত এসি এর লেন্থ পাইলাম কত, আমি 9/5, এসি এর লেন্থ আমি পাইলাম 9/5, এবি এর লেন্থ আমি পাইলাম কত, এবি এর লেন্থ পাইলাম আমি 3। সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ট্রায়াঙ্গেল থেকে যেহেতু এইটা কি লম্ব হবে, সো পিথাগোরাস অ্যাপ্লাই করে ইজিলি আমি বিসি এর যে ভ্যালু সেটাও বের করতে পারি। বিসি এর ভ্যালু কি আসবে, বিসি এর ভ্যালু কত আসবে, √3² মানে কি 9, নেগেটিভ কত আসবে, 9² হচ্ছে 81 ডিভাইডেড বাই 25, এটা কত 25 × 9, 225, 225 থেকে 81 গেলে কত থাকে, 225 থেকে 100 গেলে থাকে হচ্ছে 125, তাই না? তাহলে 144 থাকে, 144/25 রুট আছে, তাহলে এই ভ্যালুটা আসবে কত 12 ডিভাইডেড বাই 5। তাহলে বিসি এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি, সেটা কত 12/5, বিসি এর ভ্যালু আমি পেয়ে গেছি সেটা কত 12/5। একটু লেখা ফেলি এখানে 12/5। দেখো আমাদের টার্গেট কি ছিল, আমাদের একটা পয়েন্ট জানা আছে, আমাদের টার্গেট হচ্ছে জাস্ট এইটার স্লোপটা বের করে ফেলা সামহাউ, ঠিক আছে? সো এইবার কিন্তু দেখো আমি এই দুইটা লাইন ইউজ করে, এই দুইটাও ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এই হলুদ লাইন আর এই সবুজ লাইনটা ইউজ করে কিন্তু ইজিলি এই স্লোপটা বের করতে পারি, MAB, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত যারা বুঝতেছিল না তারা হয়তো এখন বুঝতে পারতেছে কী করতে হবে পরের স্টেপ। তো এখনও যদি বুঝতে পারো তাহলে ভিডিও পজ করে নিজে করার চেষ্টা করো, ঠিক আছে? আর যদি না বুঝতে পারো একদমই, সেই ক্ষেত্রে আমার সলিউশনটা ফলো করো। এবার দেখো আমি চাইলে আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা কি, এটা হচ্ছে এবি লাইন আর হচ্ছে বিসি লাইনের যে মাঝখানে কোণ সেটা, ঠিক আছে? সো এই কোণটা কি আমি ইজিলি বের করতে পারবো, আর যদি বের করতে পারি সেই ক্ষেত্রে ওই ট্যান থিটার সূত্র ইউজ করবো। ট্যান থিটার সূত্রে দুইটা হচ্ছে তোমার স্লোপ থাকবে, একটা স্লোপ হচ্ছে এইটা নিব, এটা অলরেডি জানি সমীকরণ দেওয়া আছে, আর একটা স্লোপ এটা থাকবে, বের হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো অবশ্যই ভিডিও পজ করে নিজে নিজে করো, অ্যান্সার মিলাও, ঠিক আছে? তাহলে এইখানে আমি ট্যান থিটার ভ্যালুটা বের করি, চলো। ট্যান থিটার সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব কত 9/5 আর ভূমি হচ্ছে তোমার 12/5, আমি একদম উল্টায় দিলাম, এটা আসবে 5 ডিভাইডেড বাই 12। তো সেই ক্ষেত্রে ট্যান থিটার ভ্যালু কত আসে, 5 5 3/4 আসবে ট্যান থিটার ভ্যালু, ঠিক আছে? ট্যান থিটার ভ্যালু আসবে 3/4, ট্যান থিটার ভ্যালু আসবে 3/4, বুঝছো? তাহলে ট্যান থিটা পেয়ে গেছি। এবার আমরা নর্মাল ট্যান থিটার সমান m1 - m2/1 + m1 × m2 সেটা বের করে ফেলবো, ক্লিয়ার? তাহলে এবার বের করে ফেলি, চলো। তাহলে ট্যান থিটা সূত্র লেখো, ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস দিতে পারো অথবা মডুলাস, তাও তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই,
ঠিক আছে, হয় প্লাস মাইনাস দাও অথবা মডুলাস দাও, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো আমি এখানে প্লাস মাইনাস দিলাম, আমি প্লাস মাইনাস মডুলাস দুইটাই ইউজ করে অভ্যস্ত, তো প্লাস মাইনাস দিলাম, যেহেতু আমাদের বইগুলোতে মড আসলে দেওয়া থাকে না, প্লাস মাইনাস দেওয়া থাকে। ঠিক আছে, তো আমি প্লাস মাইনাস দিলাম। তো এইখানে এবার হচ্ছে বের করার চেষ্টা করি এম এ বি, এই দুজনের মধ্যে ইকুয়েশন লাগাবো আর কি, এইটা আর হচ্ছে এইটা। ওকে, তাহলে এম এ বি মাইনাস এম বি সি ডিভাইডেড বাই 1 প্লাস এম এ বি ইন্টু এম বি সি। ঠিক আছে, লিখলাম। তাহলে এবার আমার ট্যান থিটার ভ্যালু আমি জানি, সেটা কত, 3/4। ট্যান থিটার ভ্যালু কত, 3/4 মাত্র বের করছি, ইকুয়াল টু প্লাস মাইনাস এইখানে এম এ বি আমি বের করতে চাচ্ছি, এম এ বি আমার বের করার টার্গেট, তাহলে এম এ বির মতোই রাখলাম, মাইনাস এম বিসি, বিসি লাইনের এই যে ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে এম বিসি বের করতে পারবো ইজিলি। এম বিসি কত আসবে বলো, ওইটা ওই সাইডে নিয়ে যাই, -3y, দেন -3 দিয়ে ভাগ করলে আসবে কি, -4/3 হচ্ছে আমার এম বিসি হবে, -4 ডিভাইডেড বাই 3 হচ্ছে আমার বিসি রেখার স্লোপ হয়ে যাবে, বিসি রেখার স্লোপ হয়ে যাবে -4 ডিভাইডেড বাই 3। একটু খেয়াল করো, দেখো বারবার বলতেছি আমার ক্যালকুলেশন ভুল হয়ে যায়, অবশ্যই ক্যালকুলেশন যদি মিস্টেক হয় কমেন্টে জানাও। ঠিক আছে, তাহলে এম বিসি কত আসছে, -4/3, তাহলে M1 - M2 এটা হয়ে যাবে প্লাস, তাহলে সেটা কি 4/3 লাগবো না, 4/3 ডিভাইডেড বাই 1 প্লাস M1 ইন্টু M2, যেহেতু নেগেটিভ আছে নেগেটিভ হয়ে যাবে এই জায়গাতে, সরি, M1 - M2 ডিভাইড বাই কি 1 প্লাস M1 ইন্টু M2, একটা নেগেটিভ আমি পাইতেছি, তার মানে হচ্ছে এইখানটা নেগেটিভ থাকবে, তার মানে কি এম এ বি ইন্টু 4/3, এইভাবে লিখলাম 4 ইন্টু এম এ বি, 4 ইন্টু এম এ বি ডিভাইডেড বাই 3। তো এই হচ্ছে আমার ইকুয়েশন আসলো। ঠিক আছে, তো এইখান থেকে একবার প্লাস নিয়ে একটা বেরোবে, মাইনাস নিয়ে একটা বেরোবে। সো এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এম এ বি কত আসে সেটা বের করো। ঠিক আছে, এম এ বি কত আসে সেটা বের করো, দেন হচ্ছে তোমার কাছে অলরেডি কি একটা পয়েন্ট দেওয়া আছে, অলরেডি কি একটা পয়েন্ট দেওয়া আছে, সেটা কি -2 -7, এই পয়েন্টটা অলরেডি তোমার দিয়ে দেওয়া আছে। সো এই দুইটাকে ইউজ করো, তাহলেই কি আমার ইকুয়েশন চলে আসবে, তাহলেই কি আমার ইকুয়েশন চলে আসবে। সো অবশ্যই এটা পুরোটা কমপ্লিট করো, ইকুয়েশন কত আসে সেইটা কমেন্ট সেকশনে জানায় দিও। ঠিক আছে, এটা হচ্ছে আজকের দিনে আমাদের শেষ অঙ্ক। এইখানেও দুইটা সমান্তরাল সরলরেখা আছে, বাট এই অঙ্কটা স্লাইটলি ডিফারেন্ট। ঠিক আছে, একটু অন্যভাবে এটাকে ডিল করতে হবে, একটু মনোযোগ দিয়া দেখো, প্রথমে একটু নিজে চেষ্টা করো, একটু চিন্তা করার চেষ্টা করো কি হইতে পারে, দেন না পারলে আমার সলিউশনটা দেখো। তো এখানে কি বলছে, L1 ও L2 দুইটা সমান্তরাল সরল রেখা আছে, যার উপরে এ পয়েন্ট আর বি পয়েন্ট আছে, দুইটা সমান্তরাল সরলরেখা, একটা L1 একটা L2, L1 এর উপর এ বিন্দু আছে, L2 এর উপর বি বিন্দু আছে। দেন কি বলছে, বলছে সি বিন্দুটা L1 আর L2 রেখার মাঝে কোথাও আছে, সি পয়েন্টটা L1 আর L2 এর ভিতরে কোথাও আছে, কই আছে জানি না, বাট এই দুজনের ভিতরে আছে। এখন বলছে সি থেকে L1 আর L2 রেখার উপর যে দূরত্ব সেটা হচ্ছে 6 ইউনিট আর হচ্ছে 3 ইউনিট। সি থেকে L1 আর L2 এর উপর যে দূরত্ব, দূরত্ব বলতে লম্ব দূরত্ব অবভিয়াসলি, সেটা কি 6 ইউনিট আর হচ্ছে 3 ইউনিট। দেন বলছে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। এই যে লাস্টে একটা ডাটা দিছে, যে এই যে তিনটা পয়েন্টের কথা জানলাম, এ একটা, বি একটা, ভিতরে কোথাও সি একটা, এই তিনজন একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে এবিসি, যেটা একটা সমবাহু ত্রিভুজ, সেটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। সো অনেক কিছু বলা আছে, বাট মানে এখানে যেটা নোটিশ করার বিষয় যে কোনো ধরনের সমীকরণ, কোনো ধরনের পয়েন্ট দেওয়া নেই, দেওয়া আছে হচ্ছে দুইটা ডিস্টেন্স। সো এইটাকে আমরা আসলে সমীকরণ সলভ করে দেন হচ্ছে পয়েন্ট বের করে আসলে হয়তো করতে পারবো না। মানে নর্মালি ক্ষেত্রফলের কোশ্চেন আসলে আমাদের মাথায় প্রথমে কি স্ট্রাইক করে, যে কোঅর্ডিনেট জানা থাকবে, দেন হচ্ছে ওই নির্ণায়কের মাধ্যমে, ডিটারমিনেন্টের মাধ্যমে আমরা বের করে ফেলবো, বাট এই জায়গাতে এমন কোনো কিছু কিন্তু নাই। সো ওইভাবে করাটা কিন্তু আমাদের পক্ষে হয়তো পসিবল হবে না। তো শুরুতে আমরা একটু আঁকাআঁকি করি, তাইলে আমাদের জিনিসটা দেখতে আর একটু ইজিয়ার হবে। আমরা একটু আঁকা ফেলি, চলো। প্রথমে দুইটা সমান্তরাল সরল রেখার কথা আমাদের বলা আছে, এই মনে করো একটা একটা রেখা, এই একটা রেখা, দেন আরেকটা কি হলো,
দেন মনে করো এই হচ্ছে আরেকটা রেখা, এটাকে এইভাবে না আমি একটু কপি করে নিই, না তো প্যারালাল দেখাবে না। এই মনে করো আমার আরেকটা রেখা, ঠিক আছে, এই হচ্ছে আমার আরেকটা রেখা। সো একটা L1 একটা হচ্ছে L2। আমি মনে করলাম যে আমার এই রেখাটা এটা হচ্ছে L1 রেখা, এইভাবে লেখা রাখলাম, এটা হচ্ছে আমার L1 রেখা। সো আমাকে বলা আছে L1 এর উপর একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে এ, আমি ধরে রাখলাম সেই পয়েন্টটা হচ্ছে এইটা, ঠিক আছে। দেন এইটা মনে করো আমি ধরে রাখলাম এটা হচ্ছে আমার L2 রেখা, এটাকে আমি এইখানে দেই, দেখতে সুন্দর লাগবে দেখি, এই যে এইখানে থাক, এইটা আমার, আমি এটা এইখানে রাখলাম, এটা হচ্ছে আমার L2 রেখা, ঠিক আছে। তো L2 রেখার উপর কি আছে, বি পয়েন্টটা আছে। তো এখানে যেহেতু কোনো কিছু বলা নাই, আমি একদম এর নিচে ধরে রাখলাম, জাস্ট দেখতে যাতে আমার একটু ইজিয়ার হয়, দ্যাটস ইট। তুমি অন্য জায়গাতে ধরলে কোনো সমস্যা নেই, যেহেতু কোনো ডাটা আসলে এখানে অ্যাভেলেবেল না, ঠিক আছে। এইটুকু হইলো। এবার বলছে যে তোমার L1 আর L2 ভিতরে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সি পয়েন্ট। এই L1 আর L2 ভিতরে আছে সি পয়েন্ট, কই আছে জানি না। সো আমি এইখানে কোথাও ধরে রাখলাম, ধরলাম হচ্ছে এই জায়গাতে আছে, এইখানে কোথাও আছে সি পয়েন্টটা, এইখানে কোথাও আছে, ক্লিয়ার। তো দেন এই ডাটাটা জানি যে এবিসি কি সমবাহু ত্রিভুজ ফর্ম করছে, তো ত্রিভুজটা আগে ফর্ম করে ফেলি, চলো ত্রিভুজটা আমরা আগে ফর্ম করি। এই মনে করো একটা বাহু, দেন হচ্ছে এই মনে করো আরেকটা বাহু, দেন মনে করো এই হচ্ছে আমার আরেকটা বাহু, ঠিক আছে, ক্লিয়ার কিনা। আচ্ছা, এবার আরও একটা ডাটা ছিল যে সি থেকে L1 L2-র উপর আমরা লম্ব টানছি, বা দূরত্ব যেহেতু বলছে লম্ব দূরত্বই হবে 6 ইউনিট আর 3 ইউনিট। তো এটাও একটু আইকা দিই, চলো এই জিনিসটাও আইকা দিই। এই যে সি থেকে L1-এর উপর যে দূরত্ব সেটা ধরো হচ্ছে কত, এই যে এইটা, আর সি থেকে L2-এর উপর যে দূরত্ব সেইটা হচ্ছে এইটা। আমি একটু পয়েন্ট আউট করি, এবিসি পয়েন্ট আমি পাইছি, এইটা মনে করো হচ্ছে আমার ডি পয়েন্ট, এটা মনে করো আমার ই পয়েন্ট। তো আমরা এখান থেকে বলতে পারি যে আমার সিডি লাইনের যে ডিস্ট্যান্স, সিডি লাইনের যে ডিস্ট্যান্স সেটা কত দেওয়া আছে বলতো, 6 ইউনিট দেওয়া আছে, 6 ইউনিট দেওয়া আছে। অ্যান্ড আমার সিই লাইনের যে ডিস্ট্যান্স, আমার যে সিই লাইনের ডিস্ট্যান্স সেটা দেওয়া আছে হচ্ছে 3 ইউনিট, সেটা দেওয়া আছে 3 ইউনিট, রাইট। এইটুকু আমি লেখা রাখলাম, ওকে। তো যেগুলো জানি একটু আমি করে রাখি, যে এইটাও জানি এইটাও জানি, এইটা আবার ইকুয়াল ভাইব না, ঠিক আছে, ইকুয়াল ভাইব না, জাস্ট আমি আমার দেখতে সুবিধার জন্য আমি এখানে করে রাখলাম যে এগুলোর ভ্যালু আমি জানি। এবার আমার হচ্ছে এবিসি এর যে ক্ষেত্রফল সেটা বের করা লাগবে। তো এখানে যেহেতু তেমন কোনো ডাটা নাই যেটা ইউজ করে আমি এবিসি এর কোঅর্ডিনেট বের করতে পারি, দেন ডিটারমিনেট দিয়ে বের করতে পারি। সো এটাকে আমার সলভ করতে হবে জিওমেট্রিক ওয়েতে। তো আমি কি করতে পারি, প্রথমে হচ্ছে একটা অ্যাঙ্গেল অ্যাজিউম করে নিতে পারি, যেহেতু আমার কাছে কিন্তু সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ থাকলে আসলে ওইটাকেই ফার্স্টে অ্যাটাক দিতে হবে, তাহলে দেখবা তোমার যে হচ্ছে ক্যালকুলেশন, তোমার যেটা বের করতে হবে সেই জিনিসটা ইজিলি চলে আসবে। সমকোণীকে আগে অ্যাটাক দাও। তো এখানে যে এবিসি ট্রায়াঙ্গেল এর প্রত্যেকটা বাহুর যে লেন্থ ধরে রাখলাম হচ্ছে এ, ঠিক আছে। আমি একটু এখানে লেখা রাখি যে হচ্ছে তোমার বিসি, দেন হচ্ছে এ বি আর সি এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে রাখলাম এ, যেহেতু সমবাহু ত্রিভুজ। এবার আমরা একটু অ্যাঙ্গেল ডিফাইন করি, যেহেতু সমকোণী ত্রিভুজ একটা অ্যাঙ্গেল যদি ডিফাইন করে রাখি সেই ক্ষেত্রে অনুপাত দিয়ে কিছু আমরা বের করতে পারবো। সো এই বাহুটা কত, এই বাহুটা হচ্ছে আমার এ, লেখা রাখি এই বাহুটা কত, এই বাহুটা হচ্ছে আমার এ। আমি এই অ্যাঙ্গেলটাকে অ্যাজিউম করে রাখলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল। অ্যান্ড যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত হবে, 60 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। তাহলে আমি বলো তো এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো না, টোটালটা 180 হবে, সেখান থেকে 60 বাদ দাও, থিটা বাদ দাও। এই যে টোটালটা যদি নাও এইখান থেকে এতটুক 180 দিবে, সেখান থেকে থিটা বাদ দাও, 60 বাদ দাও, 60 বাদ দিলে আসবে 120, আর থিটা বাদ দিলে মাইনাস থিটা। তার মানে এই অ্যাঙ্গেলটা কত আসবে বলো, 120 মাইনাস থিটা, ঠিক আছে। সো দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেল ডিফাইন করা হয়ে গেছে। অ্যান্ড দুইটা সমকোণী ত্রিভুজেই আমার কিন্তু একটা লেন্থ জানা আছে, একটা 6 একটা 3, আর অপর যে লেন্থ এ সেটা কিন্তু আমরা বের করতে পারবো এখন, ঠিক আছে। তো এইবার চলো আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন শুরু করি। তাহলে প্রথমে ট্রায়াঙ্গেল বিইসি নাও, ট্রায়াঙ্গেল বিইসি যেটা আছে, ট্রায়াঙ্গেল কি বিইসি, সেখান থেকে আমরা কি
ই লিখতে পারি না, কস থিটা অনুপাত যদি নেই, কস থিটা সমান কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি হচ্ছে সিই, অতিভুজ হচ্ছে এ, তাই না? তাহলে এ সমান আমরা মানে ই নাও, আনুভূমিক উপাংশ নাও, তাহলে এর ভ্যালু কত আসবে? তোমার হচ্ছে সিই, এটার ভ্যালু কত আসবে? এ কস থিটা। সিই যে ভ্যালু সেটা কি আসবে? এ কস থিটা আসবে, এ কস থিটা। তাহলে সিই লেন্থ আমার কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে 3। তাহলে আমি কি পাইতেছি? এ কস থিটা ইকুয়াল টু 3, এ কস থিটা ইকুয়াল টু 3। এই হচ্ছে একটা ইকুয়েশন আমি পাই গেলাম, ঠিক আছে? তো সিমিলারলি তুমি এবার এ সিডি ট্রায়াঙ্গেল থেকে সেম জিনিস করো, এ সিডি ট্রায়াঙ্গেল থেকে সেম জিনিস করে ফেলো। এসিডি ট্রায়াঙ্গেল থেকে সেম জিনিস যদি তুমি করো, তাহলে আমার কি আসবে? এ কজ 120 মাইনাস থিটা, সেটার ভ্যালু আসবে কি সিডি এর সমান, তাই না? তাহলে সিডি সমান আসবে এ কজ 120 মাইনাস থিটা, 120 মাইনাস থিটা। তো সিডি এর ভ্যালু আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 6। তাহলে এখান থেকে আমি কি পাই? এ কজ 120 মাইনাস থিটা, 120 মাইনাস থিটা, এটার ভ্যালু কত আসবে? সেটার ভ্যালু সিডি না, সিডি কত? 6। তো এই যে আরেকটা ইকুয়েশন পাই গেছে। এবার এই দুইটা আননোন কি, এ আননোন, থিটা আননোন, তো দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশন সলভ করো, কাহিনি খতম, ঠিক আছে? তাহলে চলো তোমরা তোমাদের মতো সলভ করো, আমি আমার মতো সলভ করি, দেন হচ্ছে দেখি রেজাল্ট ম্যাচ করে কিনা। তো আমি ফার্স্টে এই দুইটা ভাগ করে দিই, এই দুইটা ভাগ করে দিলে কি আসবে? এ কাটা যাবে, থাকবে কি কস 120 মাইনাস থিটা ডিভাইডেড বাই কস থিটা, কস 120 মাইনাস থিটা ডিভাইডেড বাই কি কস থিটা, কস থিটা এটার ভ্যালু কত আসবে? 6/3 মানে আসবে 2 আসবে, রাইট? 2 আসবে। তো এটাকে আমি এই জায়গাতে রাখি, এই দুটোকে ডিভাইড করে দিলে এই জিনিসটা আসতেছে, 1 আর 2 ডিভাইড করলে এই জিনিসটা আসতেছে। এবার এইখান থেকে বাকি বাদ থিটাটা বাই করো, তোমরা তোমাদের মতো করো, অবশ্যই আমার ক্যালকুলেশন দেখবা না, নিজেরা এই জিনিসটা ক্যালকুলেট করে বাই করো, দেন দেখো আমার সাথে ম্যাচ করে কিনা। তাহলে এখানে থাকে কজ 120 মাইনাস থিটা, ওইখানে 2 কস থিটা, তাহলে কজ 120 মাইনাস থিটা, আর ওইখান থেকে আসে 2 কস থিটা, 2 কস থিটা। এবার হচ্ছে কজের সূত্র ফেলা দাও, কি আসবে? কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে কজ 120 কজ এ কস বি কস থিটা প্লাস সাইন এ সাইন বি, সাইন 120 আর হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 2 কস থিটা, ইকুয়াল টু 2 কস থিটা। তাহলে এখানে কজ 120 এর ভ্যালু কত? মাইনাস হাফ, তার মানে এখানে আসবে মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 2, মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে সাইন 120 এর ভ্যালু কত আসবে? সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ, √3/2। তাহলে এটা আসবে কি √3 সাইন থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আসতেছে কত? 2 কস থিটা। এরপর কি করব? ওই সাইডে পাঠিয়ে দাও, এটা হচ্ছে 2 কস থিটা প্লাস হচ্ছে হাফ কস থিটা, 2 আর হাফ মানে কি আড়াই, আড়াই মানে কত? 5/2, তাই না? তাহলে এখান থেকে কি আসে? স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2 সাইন থিটা ইকুয়াল টু এখানে কত? 5 কস থিটা ডিভাইডেড বাই 2, 5 কস থিটা ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখান থেকে দেখো সাইন থিটা বাই কস থিটার ভ্যালু চলে আসে, ট্যান থিটা আসে, এই যে সাইনের নিচে কস নিয়ে আসো, সাইন থিটা ডিভাইডেড বাই কি কস থিটা করো, তাহলে এখান থেকে 5/2 ডিভাইড করো এটা দিয়ে, তাহলে উপরে যাবে 2, নিচে আসবে স্কোয়ার রুট অফ 3, তাহলে এখান থেকে কত আসতেছে? ট্যান থিটার ভ্যালু আমি পাইতেছি, ট্যান থিটার ভ্যালু আমি পাইতেছি কত? 2 কাটা যাবে, থাকবে কি 5/স্কোয়ার রুট অফ 3। তো আমাদের ট্যান থিটা শেষ। এইবার হচ্ছে আমরা কি চাইলেই কিন্তু তোমার কস থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারি। কীভাবে? ওই যে আমরা ট্রায়াঙ্গেল দিয়ে করি না, মনে আছে? যারা মনে করো হচ্ছে কি বলে বিপরীত ত্রিকোণমিতি করছো, বা এটা তো আসলে 9-10-এর জিনিস, এটা এখানে বলারও দরকার না, তাও আমি বলি একটু, অনেকে ভুলে যেতে পারো। মনে করো এই হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল, ট্যান থিটা দেওয়া আছে, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে আমার লম্ব হবে 5, ভূমি হচ্ছে স্কোয়ার রুট অফ 3, তাহলে এইটা কত আসে বলো তো? 5 স্কোয়ার মানে কি 25, আর এখান থেকে আসবে 3, 25 আর 3 কত? 28, 4 7 28, তাহলে 2√7 আসবে এই লেন্থটা, ঠিক আছে? এটা আসবে 2√7। তাহলে এখান থেকে আমি ইজিলি কস থিটাটা পেয়ে যাব, কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা আসবে স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার রুট অফ 7। তো কস থিটা পেয়ে গেছি, এবার আমরা জাস্ট ইকুয়েশনে বসায় দিব, শেষ। এই যে আমার ইকুয়েশন কই ছিল? এই যে একটা দেখো, এ কস থিটা সমান 3, তাহলে এখান থেকে এ পেয়ে যাবো, তাহলে এ ইন্টু
কস থিটার ভ্যালু কত পাইলাম, স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার রুট অফ 7 ইকুয়াল টু কত আসছে, 3 আসছে। তাহলে এইখান থেকে এ এর ভ্যালুটা বের করে ফেলো। এ এর ভ্যালুটা কত আসে, 3 দুগুণা 6 বা ই করলে এখানে আসে কত, হ্যাঁ 3 দুগুণা 6 স্কোয়ার রুট অফ 7 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3। তো এই হচ্ছে আমি এ পায়ে গেলাম। এ পায়ে গেলে এবার আমার কাজ কি, এবার কি আর কিছু আছে, সূত্রে বসায় দাও। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো, ত্রিভুজ এ বি সি যেহেতু সমবাহু, ক্ষেত্রফল কি আসবে, √3/4 এই স্কোয়ার, √3/4 একটা বাহুর স্কোয়ার, সেই ক্ষেত্রে স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 4 ইন্টু একটা বাহু কত পাইছি, 6√7 বাই স্কোয়ার রুট অফ 3, তাহলে 6√7 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3। তো এইটাই হচ্ছে কি আমার অ্যান্সার, এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। সবাই একটু ক্যালকুলেশন করে বইলো এই রেজাল্টটা কত আসে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেছে জিনিসটা? ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই রাখবো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানায়ও, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, দেখা হবে ক্লাস নাম্বার 2-তে। ধন্যবাদ সবাইকে।